আজকে তো আমি আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা যে হোমওয়ার্ক করেছি সেই হোমওয়ার্ক যারা জমা দিয়েছে সকলে জমা না দিলেও কোনো অসুবিধা নেই। আমরা ইন জেনারেল চেষ্টা করি যাতে সবাই যদি হোমওয়ার্ক জমা দিলে কি হবে বুঝতে পারা যাবে যে কতটা শেখা হচ্ছে। তো আজকে প্রথমে যেটা করব আমি প্রত্যেকের হোমওয়ার্ক যারা যারা জমা দিয়েছো তাদের হোমওয়ার্ক গুলো এখনই ডিসকাস করব, ফলে কি হবে অনেকের প্রবলেম হয়তো অনেক কিছু আপনার ইমেলটা একবার বলবেন, আমি পাঠিয়ে দিতাম, তাহলে ইমেলটা মনে ছিল না। আচ্ছা, তোমার ইমেলটা আমি পাঠিয়ে দিচ্ছি। আমি চ্যাটে লিখলে তুমি দেখতে পারবে? জানো হ্যাঁ, চ্যাট কি করে চেক করতে হয়? হ্যাঁ স্যার। Okay. এটা হচ্ছে আমার ইমেল, ওইটাতে পাঠিয়ে দেবে। তো যাই হোক, প্রথমে যেটা হচ্ছে যে আমি সকলের হোমওয়ার্কটা এখানে একটু ডিসকাস করলে যেটা হবে, অনেকে হয়তো সেই রকম প্রবলেমটা ভাবেনি কিন্তু পরিচয় হয়ে যাবে যে এই ধরনের প্রবলেমও হতে পারে। তো আমরা একসাথেই আমি কোনো ফাইলই সেরকম ভাবে খুলিনি, জাস্ট একবার করে খুলেছিলাম এই ফাইলগুলো চেক করার জন্য। তো আমি এক একটা করে সেইভাবে হোমওয়ার্কটা চেক করি। আর তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্নটা তখন করবে যখন যদি কোনো ফাইল নিয়ে কোনো রকম কোয়েশ্চেন্স থাকে তাহলে সেটা করবে। ওকে, ওকে, রাইট। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমার স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে আশা করি। হ্যাঁ স্যার। ওকে, তো আমি এখানে অনেকগুলো ট্যাব আছে, ডিসকাশনে যাচ্ছি না যে এক্স্যাক্টলি ট্যাবগুলো কি। শেয়ার্ড উইথ মি মানে এই ডকুমেন্টগুলো আমার সঙ্গে শেয়ার করা হয়েছে। তো এগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্ট যেগুলো শেয়ার করা হয়েছে। তো এখানে আমি ফর এক্সাম্পল বলছি, অ্যালোন ওয়ান বলে একটা ফাইল রয়েছে, যে ফাইলটা আমি আজকেই খুলেছি, সের জন্য লেখা রয়েছে ইউ ওপেন টুডে। এই ফাইলটা এখানে যদি আমি যাই নিচে, তাহলে দেখতে পাচ্ছি এটা দীপম শেয়ার করেছিল এপ্রিল 29 তারিখে ডকুমেন্ট হিসাবে। ঠিক আছে। আর রিসেন্টলি তিনজন, এখনো পর্যন্ত তিনটে ডকুমেন্ট আমি হোমওয়ার্ক হিসাবে পেয়েছি। সেই তিনটে ডকুমেন্ট হচ্ছে এখানে। কারা শেয়ার করেছে সেই নামটা দেখা যাচ্ছে। আমি এক্সপেক্ট করছি যে এটা যদি আমি রিফ্রেশ করি তাহলে হয়তো বিক্রমেরটা এখনই দেখতে পাবো আমি। ওপেন ইট। আচ্ছা, তুমি শেয়ার করেছো অ্যাজ আ পিডিএফ। না, আমি পিডিএফ চাইনি। আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে, আমি একটা হোমওয়ার্ক পাঠিয়েছিলাম সেইভাবে। যাই হোক, এনিহাও মানে ওটা নিয়ে আলোচনা করব বিক্রম। তোমার আচ্ছা যেভাবে স্যার। পাঠিয়েছো ওইভাবে মানে ইমেলে পাঠাতেই হতো, কিন্তু ইমেলে শেয়ার অপশন বলে একটা আছে, সেটা কিভাবে করা যায় সেটা আমি বলবো। যাই হোক, তো এখানে আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তিনজন হোমওয়ার্ক সাবমিট করেছে। আমি ধরে নিচ্ছি রূপম এবং দীপম একসাথে করেছো, তো দুজনেরটা একসাথে আছে এখানে। ওকে, তো এবার প্রথম যেটা আমি সকলের হোমওয়ার্কের যেটা কমন দেখেছি সেটা হচ্ছে কারোর হোমওয়ার্কের টাইটেল নেই। যদি হোমওয়ার্কের যে পেজটা দেখি আমি, প্রত্যেকটা ফাইল আনটাইটেল ডকুমেন্ট হিসাবে রয়েছে। এটা হচ্ছে প্রথম জিনিস যেটা যেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তিনজনের ডকুমেন্ট যেখানে রয়েছে এখানে সেম এক, এটা একটা মিস্টেকই বলবো। কারণ প্রত্যেকটা ডকুমেন্ট আমি বুঝবো কি করে, আমি যদি এই শেয়ার্ড অপশনটা না দেখতাম তাহলে আমাকে দেখতে পাবো না যে এক্ষুনি দীপম চেঞ্জ করেছে, নামটা চেঞ্জ হয়েছে ডকুমেন্টের। তো সকলকেই এটা করতে হবে। আমি যেমন, আমি সেকেন্ড ডকুমেন্ট বা থার্ড ডকুমেন্ট যদি আমি খুলি, তো কিভাবে চেঞ্জ করতে হবে আমি চেঞ্জ করব না, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য খুলছি। ডকুমেন্টটা খুললে ডকুমেন্টের একেবারে উপরের দিকে, এটা ফোনের জন্য সত্যি, আনটাইটেল ডকুমেন্ট বলে একটা অংশ আছে। এই জায়গাটায় গিয়ে ডকুমেন্টের নাম দিতে হবে, তাহলে সেই ডকুমেন্টের নামটা চেঞ্জ হবে। সকলেই চেষ্টা করতে পারো, করলে যেটা হবে সেটা আমরা দেখতে পাবো। যেমন এখানে দীপমরা চেঞ্জ করেছে,
তো বাকি ডকুমেন্ট দুটোতেও এটা করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে যে কোনো ডকুমেন্ট খুললে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে ডকুমেন্টের একটা নাম দিতে হবে। না হলে একাধিক ডকুমেন্ট যদি আমাকে সেম ইউজারই পাঠায়, তাহলে আমি বুঝতে পারবো না কোন ডকুমেন্টটা কি আছে, আনলেস আমি ডকুমেন্টটা খুলবো। তাও তো সেটা তো সঠিক নয়, সেই জন্য প্রত্যেকের ডকুমেন্টের এখানে নাম চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে প্রথম জিনিস সকলেরকে করতে হবে। এরপরে আমি এক একটা ডকুমেন্ট খুলছি, খুলে হ্যাঁ স্যার, আমার বলো। স্যার বলছি আমি যেটা পাঠালাম ওটা তো শেয়ার ফাইল থেকে পাঠালাম জিমেলে, ওটা যদি আমি ইনসার্ট ফ্রম ডিভাইস করে দিই তাহলে কি হয়ে যাবে এরকম? শেয়ার ফাইল ফ্রম ডিভাইস করে যেটা করেছো সেটা হচ্ছে তুমি অলরেডি পিডিএফ করে সেভ করেছিলে, সেই হ্যাঁ ডকুমেন্টটাকে হ্যাঁ তুমি শেয়ার করেছো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যেটা তোমার করতে হতো সেটা হচ্ছে তোমাকে গুগল ড্রাইভে বা তোমার গুগল ডক যে অ্যাপটা আছে সেটাই গিয়ে নিউতে ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট খুলতে হতো। আমি হোমওয়ার্কটা যেটা পাঠিয়েছি সেটা একটা লিংক আছে, তুমি এখনো ওটা চেক করতে পারো, কারণ আমি তোমাকেও পাঠিয়েছি অ্যাকচুয়ালি ডকুমেন্টটা। আমার যতদূর মনে পড়ছে, আমি গেলেই দেখতে পাবো যে কাকে কাকে ডকুমেন্টটা পাঠিয়েছি। এইটা হচ্ছে আমি যে ডকুমেন্টটা হোমওয়ার্ক হিসাবে পাঠিয়েছিলাম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো কাদেরকে পাঠিয়েছি। এই দেখো, তোমাকে আমি পাঠিয়েছি ডকুমেন্টটা। তো তোমার হ্যাঁ কাছে স্যার, একটা এসছে ইমেল এসছে। ইমেল আসা উচিত, সেই ইমেলটা ক্লিক করলেই তুমি ডকুমেন্টটা দেখতে পাবে। আমি এখানে মোস্ট প্রবাবলি ইনস্ট্রাকশন ওই ইমেলের সাথে লিখেছিলাম যে কি করতে হবে সকলকে। সেটা হচ্ছে ডকুমেন্টের এই জায়গাটা থেকে কপি পেস্ট করে করতে হবে। যেটা প্রথম একটু অসুবিধা হয়েছে, আমি যেটা অ্যালাউ করেছিলাম কমেন্ট করতে, তো যেটা দীপমরা কমেন্ট করে হয়তো অন্যদের আমি জানি না, যে ওপেন ফর্মে গিয়ে তাদের দেখতে অসুবিধা হবে। অ্যাকচুয়ালি আমি এই ডকুমেন্টটা কাউকে কমেন্ট করতে বলিনি। এই ডকুমেন্টটা আমি শুধুমাত্র একটা টেমপ্লেট হিসাবে পাঠিয়েছিলাম, যাতে টেক্সটটা কাউকে লিখতে না হয়, সকলের এই টেক্সটটাকে কপি পেস্ট করে নিয়ে নিজেদের মতো করে টেক্সটের চেঞ্জেস গুলো করতে পারে। তো যাই হোক, আমি এই ডকুমেন্টের এইগুলোকে আমি এখন উঠিয়ে দিচ্ছি, যাতে এই সাজেশন গুলোকে আমি উঠিয়ে দিচ্ছি যাতে আমি অ্যাকচুয়াল অরিজিনাল ফরম্যাটটা দীপম তোমাদের এই তোমরা কি করেছো, তোমরা আমি যে ডকুমেন্টটা শেয়ার করেছি সেই ডকুমেন্টের উপরই চেঞ্জ করতে গেছিলে, কিন্তু তোমাদেরকে চেঞ্জ করার পারমিশন যেহেতু দেওয়া হয়নি, সেজন্য তোমাদের ওই চেঞ্জ গুলো একটা কমেন্ট হিসাবে চেঞ্জ হয়ে গেছে। তো ওটা এখন তোমরা নিজেরা ডকুমেন্ট পাঠিয়েছো, ফলে বুঝেছো যে কি কি মানে প্র্যাকটিস তোমাদের হয়ে গেছে। তো সেটা আমি এই জন্যই কমেন্ট গুলোকে সরিয়ে দিচ্ছি। এই যে অ্যাকচুয়াল ডকুমেন্ট যেটা আমি প্রথম দিন পাঠিয়েছিলাম, সেটা আগের সপ্তাহের শনিবার বা রবিবার, সেটা হচ্ছে এই ডকুমেন্টটা। এবং এই ডকুমেন্টটাতে আমি বলেছিলাম কপি ফ্রম হিয়ার, তো এই জায়গা থেকে কপি করে তোমাদের চেঞ্জেস করতে হতো ডকুমেন্টটাতে। পুরো ডকুমেন্ট এখানে লেখা ছিল, তো তারপরে সেই অনুসারে চেঞ্জেস যেগুলো করতে হতো সেটা উপরে লেখা ছিল, যে এই লিস্টটা ফলো করে তোমরা চেঞ্জেস করতে পারতে, যে কি কি করা যেত ডকুমেন্টটাতে। ওকে, তো এইটা হচ্ছে হোমওয়ার্কটা ছিল। তো তুমি বিক্রম পরে করো, এটা কোনো অসুবিধা নেই। করে যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে, তুমি যখন তোমার নিজের ডকুমেন্ট তৈরি করবে এরকম ভাবে, এই জায়গা থেকে কপি পেস্ট করে, এই অংশটা থেকে, এই ইউনিটি ইন ডাইভার্সিটি থেকে কপি পেস্ট করে, তোমাকে এইখানে ক্লিক করে শেয়ার্ড অপশনে গিয়ে আমার ইমেল আইডিটা টাইপ করে ডান করতে হবে। তাহলে আমি ডকুমেন্টটা শেয়ার্ড আমি পেয়ে যাব। অটোমেটিক্যালি আমার কাছে একটা ইমেল আসবে, যেমন কাছে তোমার ইমেল এসছে, কারণ আমি এখানে শেয়ার করেছিলাম তোমার সাথে। তো সেটা তুমিও করতে পারবে আমার সাথে, যখন তুমি এই শেয়ারে গিয়ে আমার ইমেল আইডিটা এখানে লিখবে এবং ডান অপশনে ক্লিক করবে। আর একটা অপশন আছে, যদি অনেক লোক থাকে তাহলে ইমেল লিখেও করা যায়। যেটা করতে হয় তখন, সেখানে কপি লিংক বললে এখানটা ক্লিক করলে একটা লিংক কপি হয়ে যায়, সেই কপিটা একটা ইমেল জিমেল খুলে নিজের ইমেল লিখে তার মধ্যেও করা যায়। যাই হোক, আমি ওই ডিসকাশনে যাচ্ছি না, ওটা আমরা অন্যদিন পরে ট্রাই করবো, বাট এইভাবে করা যায়। ওকে, তো এইটা হচ্ছে আচ্ছা। অরিজিনাল ডকুমেন্ট, যেটা আমি আহ, সকলকে পাঠিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক টেমপ্লেট হিসাবে, যাতে টেক্সটটাকে কাউকে না লিখতে হয়। সো এটা হলো গেল প্রথম। এবার আমি ফিরে যাই ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, এটা স্যার, কার আমি এমনি ডকুমেন্ট। একটা গুগল থেকে কপি করে করেছি, যে ওটাকে আমি পাঠিয়ে দিয়েছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি পরে ওটাও চেক, যদি এটা এসে থাকে আমার আচ্ছা কাছে স্যার। শেয়ার্ড উইথ মিতে যদি এসে থাকে অলরেডি,
তাহলে আমি এক্ষুনি চেক করব, না হলে পরে চেক করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি একটু একটু করে ডকুমেন্ট গুলোতে এক একটা করে যাই। আমি প্রথম দীপম দের ডকুমেন্টটাতেই যাচ্ছি, সেটা হচ্ছে এই ডকুমেন্টটা। তো আমি এটাতে ক্লিক করলে এই ডকুমেন্টটা খুললো। এটা হচ্ছে দীপমরা যেটা করেছে সেটা হচ্ছে হুম প্রথমে, আচ্ছা ফার্স্ট যেটা আমি চেক করব সেটা হচ্ছে যে ডকুমেন্টটাতে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে হেডিং গুলোকে ঠিক করে চুজ করা হয়েছিল বলে একটা আউটলাইন আছে ডকুমেন্টের। ইউনিটি অফ ডাইভার্সিটি, তারপরে ইন্ট্রোডাকশন, তারপর ইউনিটি অফ ডাইভার্সিটি নিয়ে আর একটা হেডিং বানানো হয়েছে, বা একটা ডিফারেন্ট টাইপ অফ ফরম্যাটিং ইউজ করা হয়েছে। তো এটা ভালো ফরম্যাটিং এবং টেক্সটে। কিন্তু একটা জিনিস আমি বলবো, তোমরা প্র্যাকটিসের জন্য করেছো, কিন্তু টেক্সটে তো এইরকম ভাবে কখনো আমরা ফন্টের কালার চেঞ্জ করি না। তোমরা যেটা করতে পারতে যে এটাকে সেম কালার রেখে ভিতরে কোনো লাইনে, আমি বুঝতে পারছি তোমরা ফন্ট কালার চেঞ্জ করতে পারো, তো কারণ হচ্ছে তোমরা এইখানে একটা ফন্ট কালার, এখানে একটা ফন্ট কালার ইউজ করেছো, তো এতটা করারও প্রয়োজন ছিল না, বাট করেছো, দিস ফাইন। সেকেন্ড হচ্ছে তোমাদের পেজটার এই কালারটা সবসময় কালো, তো কালোটা ইন জেনারেল দেখতে অসুবিধা হয়, তার জন্য ফ্রন্ট কালারটা তোমাদের চেঞ্জ করতে হয়েছে। বাট এটা একটা ওয়ে অফ ডুইং ইট, তো এটা আমি দেখতে পারি এখানে গিয়ে আমরা কোথা থেকে, এই পেজ সেটআপে গিয়ে আমরা এখানে পেজ কালার কালো আছে, সেটাকে আমি সাদা করব না, কিন্তু এইভাবে ওরা হয়তো চেঞ্জ করেছিল, তো তোমাদের দেখানোর জন্য যে পেজ সেটআপ কোথায় আছে, ফাইলস থেকে গিয়ে পেজ সেটআপে গিয়ে এটা চেঞ্জ করতে হয়, এটা ওরা করেছে। সেকেন্ড ওরা যেটা ইউজ করেছে সেটা হচ্ছে একটা বুলেট ইউজ করেছে, সেই বুলেটটা চেক বক্স বুলেট ইউজ করেছে। এবার ইন জেনারেল যখন আমরা একটা টেক্সট ফাইল লিখি তখন চেক বক্স বুলেটের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে যে চেক বক্স বুলেট গুলো তখনই লাগে যখন আমরা একটা কাজ বা একটা লিস্ট কমপ্লিট করার জন্য ইউজ করি। তো হয়তো এইটার জায়গায় আমরা অন্য টাইপের বুলেট ইউজ করতে পারতাম এই জায়গাটায়, কারণ এটা করলেই দেখো এটা কাটা হয়ে যাচ্ছে, আমি তো এটা চাইছি না। আমি এই জায়গাটায় কি করতে পারতাম, এইটাকে সিলেক্ট করে নিয়ে ধরে আমি একটা অন্য টাইপের বুলেট ইউজ করতে পারতাম, যেটা এরকম বুলেট ইউজ করতে পারতাম, ফলে কি এই বুলেটটা কনস্ট্যান্ট থেকে গেল, এটা কোনো চেঞ্জেস হচ্ছে না। সাধারণ টেক্সটে যে ডকুমেন্ট আমরা পাঠাচ্ছি তার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমি যে ডকুমেন্টটা করেছিলাম ওখানে ওই চেকবক্স বুলেটটা ইউজ করা হয়েছিল, কারণ একটা লিস্ট করেছিলাম যাতে তোমরা ফলো আপ করতে পারো যে কোনগুলো তোমরা কমপ্লিট করেছো। ওটাতে ক্লিক করলেই এক একটা করে লাইন কাটা হয়ে যাচ্ছিল, সেই জন্য ওটা ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে ডিফারেন্ট ইউজেস অফ বুলেট, আমি ব্যাক করছি যেমন আছে তেমনই রাখার জন্য। তো ওরা তারপরে প্রথম লেখাটাকে ইটালিক্স করেছে এবং প্রত্যেকটা ওয়ার্ডকে ওটা করেছে। আচ্ছা, এই জায়গাটাতে আমি জানি না কিভাবে করেছো তোমরা, এটা আমি একটু চেক করে দেখি। এটা স্পেস দিয়ে স্পেস আছে এটাতে, তো এটা স্পেস ইউজ করে করা হয়েছে। আমরা অ্যালাইনমেন্টের জিনিসটাও শিখেছিলাম যে আমরা কি করে এই গ্যাপটাকে অটোমেটিক্যালি অ্যালাইন করতে পারি এইখান থেকে। আমি জানি না তোমরা কিভাবে করেছো, বাট আমি যদি না এটা না করে থাকো, এই রকম একটা জিনিস তোমরাও তোমাদের মোবাইল ফোনে দেখতে পাবে, যেটা আমি হ্যাঁ এখন স্যার, স্ক্রিনে এটা দেখাচ্ছি। করেছিলাম, তবে এটা বেশি সরে যাচ্ছিল, ওই জন্য এরকম আচ্ছা, হচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, তো সেটা ডিপেন্ড, হ্যাঁ তোমাদের যদি সেই রকম লাগে, বাট ওটা হচ্ছে একটা ট্যাব সরে, মানে 8টা স্পেস সরে। তোমরা যেটা করেছো হয়তো 4টে স্পেস করেছো, বাট 8টা করা যায় আর কি। তো যাই হোক, আমি জাস্ট এটাও চেঞ্জ করে দিচ্ছি যে তোমরা যেরকম রেখেছিলে আমি সেরকমই রাখছি, ঠিক আছে, আমি চেঞ্জেস কিছু করছি না। আহ, হ্যাঁ, এইরকমই তোমাদের ফরম্যাট ছিল। তারপর ছবি আছে এবং ছবির একটা বর্ডার লাইন দেওয়া হয়েছে। ছবির বর্ডার লাইন কিভাবে দেওয়া যায় না, ওরা ছবিটা যেটা এখান থেকে আমি ছবি ক্লিক করেই বুঝতে পারছি, ওরা ইনসার্ট ছবি করেছিল কিন্তু একটা ওয়েবসাইট থেকে ছবিটা তুলেছে, সেই ওয়েবসাইটটা এখানে বোঝা যাচ্ছে। তারপর ওরা ছবির এডিট অপশনে গিয়ে, এই যে এখানে অ্যাপ্লাই অপশনটা রয়েছে, কিন্তু ওরা ছবির এডিট অপশনে গিয়ে এই যে যেটা করেছে এখানে বর্ডার কালারটা চেঞ্জ করেছে। তো বর্ডার কালারটা যদি নান করি তাহলে ছবির বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো ওইটা ওরা অ্যাপ্লাই করেছে এখানে। ঠিক আছে, আমি সেরকমই রেখে দিলাম যেমন ওরা করেছে, কোনো চেঞ্জেস করলাম না। তারপরে ওদের টেক্সটের পরে এরকম রয়েছে, সেটা হয়তো ওরা ইন্ডেন্টেশনটা ওই রকমই করেছে, তো এটা গেল। আর সেকেন্ড হচ্ছে একটা কোয়েশ্চেন করেছে, কিন্তু এই কোয়েশ্চেনটার আমরা যদি টেক্সটের ফরম্যাটটা দেখি, ওটা নর্মাল টেক্সট করে ওরা সাইজটাকে চেঞ্জ করেছে, 11 করেছে, অন্যটা 12 আছে, কিন্তু হেডিং 4 ইউজ করেছে বলে 12টা একটা অন্যরকম হেডিং হয়েছে। তো আমরা একটু চেক করে নিই ওরা কি ধরনের টেক্সট ইউজ করেছে। প্রথমটার জন্য টাইটেল ইউজ করেছে, তারপরেরটার জন্য হেডিং 4 ইউজ করেছে,
সেটা এর পরেরটাকে নর্মাল টেক্সট করেছে। এটা খুব ভালো হয়েছে, কারণ আমরা এটাই চাইছি যে হেডিং এবং নর্মাল টেক্সটের মধ্যে টেক্সটের ফরম্যাটটা যাতে ডিফারেন্ট থাকে। আর পরেও এটা নর্মাল টেক্সট রাখা আছে, 10-এ লেখা আছে, ফ্রন্ট সাইজটা হচ্ছে 10-এ, এবং ওরা একটা ফ্রন্টের টাইপ চেঞ্জ করেছে এখানে। আর তারপরে ওরা এটা ফ্রন্টের টাইপ চেঞ্জ করেছে, কিন্তু 11 করেছে। আচ্ছা, এটা আমার মোস্ট প্রবলি মনে হচ্ছে এটাও কোনো বুলেট থেকেই রয়েছে, এখানে সিলেক্টেড হয়েছে দেখতে পাচ্ছি আমি, নাম্বার লিস্ট থেকে ওরা নিয়েছে বুলেটটা। তো এইটার জায়গায় এটা ভালো, এটা যদি যেহেতু একটা কোয়েশ্চেন করেছে, কিন্তু যেটা সমস্যা হয়েছে যে এটার একটা কনসিস্টেন্সি ছিল একটা ডকুমেন্টের, সেই ডকুমেন্টের কনসিস্টেন্সিটা এখানটায় ব্রেক হচ্ছে। তো ব্রেক যদি হয় তাহলে এইটা একটা হেডিং দিয়ে শুরু হওয়া উচিত ছিল, যেটা করেছে, কিন্তু হেডিংটা আর টেক্সটের ফ্রন্টের সাইজটা একই রকম হওয়ার জন্য বোঝা যাচ্ছে না, আমাকে ক্লিক করে বুঝতে হচ্ছে যে হেডিংটা ডিফারেন্স। তো যাই হোক, আমি জাস্ট এমনি ওভারঅল ডকুমেন্টটা নিয়ে ডিসকাস করতে গিয়ে বলছি। আর একটা জিনিস আমার মনে হচ্ছে ওরা পেজ এটাকে ইউজ করেছে, যেখানে হচ্ছে যে এটার পরে নেক্সট পেজ যেটা হবে, ওরা যেটা করেছে সেটা হচ্ছে ইনসার্ট পেজ ব্রেক, এই ব্রেক সিস্টেমটাকে ওরা ইউজ করেছে। এটা কি করেছো দীপম তোমরা, পেজ ব্রেকটাকে? হ্যাঁ স্যার। ওকে, না এটা স্পেস দিয়ে করা আছে, আমি বুঝতেও পারবো এখানে এই গ্যাপটা দিলেই বোঝা যাবে এখানে, বাট আমি করতে চাইছি না, কোনো বুলেটটা রয়েছে। যাই হোক, তো ওভারঅল টেক্সট ফরম্যাটিং ঠিক আছে। আমি র্যাপিংটা ইউজ করেছি কিনা দেখছি, ইনলাইন র্যাপিং করতে বলেছিলাম, যাতে র্যাপিং করলে ছবিটা যদি ছোট করা যায়, টেক্সটটাকে র্যাপ করে ছবিটা আসবে। যেটা ডিপেন্ড করছে টেক্সটের সাইজটা কিরকম আছে তার উপরে। যাই হোক, তো বাট ঠিক আছে, র্যাপিংটা আমি জানি না এটাকে টাস্কের মানে ওটা আমি এক্সারসাইজের মধ্যে রেখেছিলাম কিনা। আমি এই ডিসকাশনটা করছি কারণ আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে শিখতে পারবো না জিনিসটা। তো ক্রিয়েট অ্যান্ড সেভিং নিউ ডকুমেন্ট, আচ্ছা পেজ সেটআপ বা পেজ সেটআপ ইউজ করেছে, টেক্সট এন্ট্রি, টেক্সট এডিটিং, লাইন স্পেসিং, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হয়নি, প্যারাগ্রাফ ইন্ডেন্টেশনের স্পেসটাকে ওইটাকে ইউজ করতে হতো, ওটা করা হয়নি ঠিক করে, চেকলিস্ট ইউজ করা হয়েছে, বাট দ্যাটস গুড যে বলা হয়েছিল বলে। বাট ঠিক আছে, যে আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, কপি পেস্টিং না করলেও আছে। আচ্ছা, আমি করেছিলাম একটা। লাইন স্পেসিংটা করেছিলে, দেখি লাইন স্পেসিংটা কোথায়। আচ্ছা, এইটার আর এইটার লাইন স্পেসিং এর মধ্যে গ্যাপ আছে না, আমি বুঝতে পারছি না কতটা লাইন স্পেসিং এর গ্যাপ আছে, দেখছি। এইখান থেকে দেখা যাবে লাইন স্পেসিংটা কতটা আছে এটার। সিঙ্গেল লাইনই আছে এটাতে, এটাতে দেখি এটা 1.5 করা আছে। আচ্ছা, এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, বাট হ্যাঁ মানে মানে বুঝতে পারিনি আর কি। হ্যাঁ, এখানে লাইন স্পেসিং ইউজ করা হয়েছে, নাইস। তারপরে স্পেলিং গ্রামার চেক নিখাত করা হয়েছে, প্যারাগ্রাফ স্টাইলিংটাকে ক্রিয়েটিং আউটলাইন উইথ প্যারাগ্রাফ স্টাইলিং, তো ওই হেডার মানে হেডিং গুলোকে ইউজ করা হয়েছে, ইনসার্ট ইমেজ করা হয়েছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখা যায়নি কারণ কোনো সংখ্যা টংখ্যা ছিল না, হাইপার লিঙ্কটাও কেউ ইউজ করনি। যেটা করা যেত হচ্ছে একটা ওয়ার্ড সিলেক্ট করে হাইপার লিঙ্ক করা যায়। টেবিল অফ কন্টেন্টটাকে ইউজ করার কথা, তো আমি দেখতে পেলাম না। টেবিল অফ কন্টেন্টটা করতে গেলে যেটা ইনসার্ট থেকে আমরা টেবিল অফ কন্টেন্ট দেখতে পারি, এই যে টেবিল অফ কন্টেন্ট দিলে অটোমেটিক একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়, সেটা তোমাদের ডকুমেন্টে ছিল না। ওকে, বাট করা যায়, তো ওটাকে তোমরা চেষ্টা করবে নেক্সট যখন যদি কোনো হোমওয়ার্ক করা যায়। তো ঠিক আছে, এইটা আমরা দেখলাম দীপমদের ডকুমেন্টটা, এটা কমপ্লিট হলো। আমরা নেক্সট ডকুমেন্টে চলে যাই। এটা হচ্ছে, আচ্ছা এই ডকুমেন্টটা, এটা কে পাঠালো দেখি। আচ্ছা, এটা শেয়ার্ড উইথ মেতে যেতে হবে। দীপমদের ডকুমেন্ট হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাপ্পাদিত্য বাবুর ডকুমেন্টটাতে। আচ্ছা, এটা কি আচ্ছা রিকোয়েস্ট অ্যাক্সেস, এখানে মানে আপনি রেস্ট্রিক্টেড রিকোয়েস্ট করেছেন, তো আমি এডিট কিছু করতে পারবো না, ফলে আমি চেঞ্জেস এখানে ডিরেক্টলি দেখাতে পারবো না, বাট স্টিল ওভারঅল একটা ডিসকাশন হওয়া সম্ভব। যেটা হচ্ছে যে এখানে আউটলাইন রয়েছে, যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি ইউনিট এন্ড ডাইভার্সিটি একটা আউটলাইন আছে। আমি জানি না এখানে অ্যাকচুয়ালি ফরম্যাটটাতে আমি রিকোয়েস্ট পাঠালাম যে রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য,
তো ঠিক আছে, এই ডকুমেন্টটা নিয়ে আমি পরে কথা বলি তাহলে, যতক্ষণে রিকোয়েস্ট অ্যাক্সেস পাই, তাহলে আমার ফরম্যাটিং নিয়ে একটুখানি ডিসকাশনের সুবিধা হবে। এখানে ছবিটা রয়েছে, হ্যাঁ করতে বললেন রিকোয়েস্ট, আমি ওটা বিভিন্ন প্র্যাকটিস করতে গিয়ে ওটা হয়ে গেছে। না না সে ঠিক আছে, আমি ওটাই খুব ভালো করেছেন যে ইন জেনারেল যে কোনো সময় ডকুমেন্ট পাঠানোর সময় আপনি যেভাবে পাঠিয়েছেন এইভাবেই পাঠানো উচিত। তারপরে যেটা করা উচিত যে যার দরকার হবে ফরম্যাট করা, সে তখন ওটায় ক্লিক করে রিকোয়েস্ট এডিট করবে, তখন আপনার কাছে আবার একটা ইমেল যাবে যে আপনি অ্যাক্সেস দিতে চান কি না চান, সেই ইমেলটা হয়তো আপনার কাছে গেছে আমি ওই রিকোয়েস্ট অ্যাক্সেস করাতে। তো ওটাতে আপনি যদি এখন গ্র্যান্ট করেন, হ্যাঁ হ্যাঁ বলছি কপি পেস্ট আমি করতে পারছিলাম না, ওই জন্য আমি নিজে থেকে আবার লিখলাম। হ্যাঁ না না ওটা ঠিকই, কপি পেস্ট করতে পারছি কপি পেস্ট করাটা একটু মুশকিল কি করে করতে মুশকিল হবে। ওটা আমিও ভেবেছিলাম যে কপি পেস্টের মুশকিলটা এই কারণেই হবে, কারণ হচ্ছে যে ওই পুরো ড্র্যাগ করে কপি পেস্ট করার অ্যাক্সেসটা হয়তো অনেক সময় পাওয়া যাবে না। যেমন আমি ওই জন্য সকলকে কোনো অ্যাক্সেসই না দিতে পারতাম, আমি তাও ওই কমেন্ট অ্যাক্সেসটা ওই কারণেই দিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে অ্যাটলিস্ট কার্সার নিয়ে কপি পেস্টটা করা যায়। ওই জন্য আমিও এই রেস্ট্রিক্টেড অ্যাক্সেসই করতে পারতাম সকলের জন্য, ডকুমেন্টে ওই জন্যই করা ছিল। বাট হ্যাঁ যাই হোক ঠিক আছে, হয়নি, লিখতে হয়েছে, কোনো অসুবিধা নেই। জাস্ট যেটা ফরম্যাটিং স্টিল হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি স্টিল। হ্যাঁ হ্যাঁ ওকে, তো যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট এইটা আপনাকে ওই এডিট টাইটেল করতে হবে। আচ্ছা আমি জানি না অ্যাক্সেস রিকোয়েস্টটা আমি পেয়েছি কি এখনো পাইনি, বাট ঠিক আছে আমি এই ডকুমেন্টটা নিয়ে একটু পরে কথা বলি, আপনি ততক্ষণ ওটা করুন, তাহলে আমার ফরম্যাটিংটা নিয়ে ঠিক আছে ঠিক আছে। ঠিক করা হবে। আচ্ছা এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই ডকুমেন্টটা, স্বরূপের ডকুমেন্টটা দেখি, স্বরূপ কি প্রেজেন্ট আছে, না হলে আমরা স্কিপ করতে পারি। লেটস সি, স্বরূপ প্রেজেন্ট নেই। ঠিক আছে, তো যাই হোক তবুও আমি ওভারঅল ডকুমেন্টটা নিয়ে একটুখানি ডিসকাস করি। ও না না থাকা অবস্থায় ডিসকাস করে খুব একটা লাভ নেই, বাট স্টিল আমি ওভারঅল ডিসকাশনটা জাস্ট করতে চাইছি কারণ ওরও ডকুমেন্ট রয়েছে এখানে। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট লেটস গো টু দ্যাট ডকুমেন্ট। স্বরূপের ডকুমেন্টও আনটাইটেলডই আছে, তো আমি খুলেছি ডকুমেন্টটা। ও ডকুমেন্টে যেটা করেছে ইন জেনারেল ও কপি পেস্ট করেই পুরোটা করেছে, তো এটা ভালো যে ওর কপি পেস্টটা করতে পেরেছে। আর ও তারপরে পুরো ডকুমেন্টটাকে ফরম্যাটিং করেছে। তো এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আউটলাইনে গেলে আউটলাইন ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটিতে টাইটেল ইউজ করেছে, তারপর ইন্ট্রোডাকশনে গিয়ে হেডিং 1 ইউজ করেছে, তারপর হেডিং 1 আবার ইউজ করা হয়েছে, তারপর হেডিং 2 ইউজ করেছে আন্ডার। এই ফরম্যাটিংটা খুব সুন্দর হয়েছে, মানে এটা যদি ফলো আপ করা যায়, টাইটেলের পরে হেডিং 1 হবে সব থেকে বড় টাইটেলের জন্য, তারপরে সেকেন্ড বড় টাইটেল রয়েছে এই অংশটা, তার জন্য ওটাকে ইউজ করেছে, তারপরে এই অংশটার আন্ডারে রয়েছে কিছু কিছু পয়েন্ট, সেই অনুসারে জিনিসগুলোকে চেঞ্জ করা হয়েছে, সব কটাকে হেডিং 2 মেনটেন করা হয়েছে। তারপরে চলে যাওয়া হয়েছে আবার হেডিং 1-এ, কারণ এটা আবার একটা নতুন এক্সটেনশন ইউজ করেছে, এবং ফাইনালি লাস্ট প্যারাগ্রাফের জন্য। তো কনক্লুশনে যেটা করেছে হয়তো সাবটাইটেল করেছে বলে আসেনি জিনিসটা, বাট কনক্লুশনের জন্য অ্যাকচুয়ালি ইউজ করা উচিত ছিল হেডিং 2, বাট ঠিক আছে আমি ওর ডকুমেন্টে কোনো চেঞ্জেস করছি না কারণ ওর নেই। তো ওভারঅল ডকুমেন্টের এই ফরম্যাটিংটা খুব খুব ক্লিয়ার এবং খুব সুন্দর হয়েছে। সেকেন্ড হচ্ছে যে এখানেও মিসিং যেটা হয়েছে সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট ইউজ করা হয়নি। থার্ড হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না এক্ষুনি, বাট আমি দেখলেই বুঝতে পারবো, এমনি টেক্সট ফরম্যাটিং সকলেই করেছে, যে ইন্ট্রোডাকশন, আন্ডারলাইন করা, বোল্ড করা বা ইটালিক্স করা, ওভারঅল ফরম্যাটিং, বা এখানে টেক্সটটাকে নর্মাল আমি যে টেক্সট ইনসার্ট করেছিলাম সেই ইনসার্টই করেছে এখানে, তো ঠিক আছে দ্যাটস ফাইন। এগুলো এখানেও বোল্ড ইউজ করেছে। তারপরে এখানে টেক্সট র্যাপিংটা করা হয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে টেক্সট র্যাপিংটাও করা হয়েছে। হ্যাঁ বলছি যে আমি ওই যে একটা ওই ছবির ওই পাশে লেখাটা করতে পারি না ঠিকঠাক। হ্যাঁ ওটা ওই টেক্সট র্যাপিং বলে অপশনটা এখানে দেখতে পাবে, এই যে মুভ উইথ টেক্সট,
অপশনটা যদিও করো, তোমাদের মোবাইল ফোনেও করার সম্ভাবনা আছে, কারণ ও মোবাইল ফোনেই করেছে। তো যখন তোমরা এমনি টেক্সট ইনসার্ট করবে তখন এই ইন লাইনটা হয়ে থাকবে, ফলে টেক্সট এবং তারপর থেকে লাইনে লেখা শুরু হবে। এই র্যাপিং করলে যেটা হবে, টেক্সটের সাইজটা যদি ঠিকঠাক জায়গায় তুমি র্যাপিং করো, তুমি যদি ওর ছবিটা দেখো কোথা থেকে শুরু হয়েছে, তাহলে আমি এক্ষুনি এডিট করব না, বাট ওর ছবিটা হয়েছে এইটার পরে, টেক্সটের আগে ছবিটা ছিল বলে এই আস্তে আস্তে টেক্সটটা মুভ করেছে এই ছবিটার সাথে। তো এইগুলো ডিপেন্ড করছে তুমি কোথায় ইনসার্ট করছো ছবিটাকে, উইথ রেসপেক্ট টু দ্যাট টেক্সট, তার রেসপেক্টে এইগুলো হবে ঠিক করে। তো আমাকে আবার ডকুমেন্টটা গিয়ে দেখতে হবে তোমার ডকুমেন্টে আমি কিভাবে ওটা চেঞ্জ করা সম্ভব, বাট ওটা দেখবো তাহলে। তারপরে ওভারঅল এই ফরম্যাটিং গুলো ঠিক আছে, এটা ইটলিক্স করেছে। আর এখানে আর একটা জিনিস যেটা করেছে সেটা হচ্ছে যে কোথায় কোথায় এমফাসিস দিতে হবে। আমরা বোল্ড তখনই করি যেখানে এমফাসিস দিতে হবে, তো ও কিছু কিছু লাইনে এমফাসিস দিয়েছে। তো এটা একটা ওভারঅল রিপোর্ট হিসাবে দেখতে এই জন্য এটা বেশি সুন্দর লাগছে, বা এখানে এমফাসিস দেওয়া হয়েছে মোর দেন 30 গ্র্যান্ড ফেস্টিভ্যাল। সো মানে কি, পুরো লেখাটা না পড়লেও কোথায় কোথায় পড়লে জিনিসটা বোঝা যাবে। তো এই ফরম্যাটিংটাতেও ঠিক আছে। যেটা ইউজ করা হয়নি বুলেটস, আমি জানি না এটা করেনি বুলেটস ইউজ, বা আর অ্যালাইনমেন্টের সবকিছু অ্যালাইন ঠিক করেছে, কিন্তু যেটা করেনি সেটা হচ্ছে আমি ইচ্ছা করে কিছু কিছু জায়গায় টেক্সটে ভুল রেখেছিলাম, যাতে স্পেল চেকটা দিয়ে বোঝা যায় যে তোমরা সেটা চেঞ্জ করেছো কিনা। যেমন আমার মনে হচ্ছে ও চেঞ্জ করেছে, এক জায়গায় চেঞ্জ করেনি, সেটা হচ্ছে মানে ও ওভারঅল ডকুমেন্টের উপর ইউজ করেনি। যেমন এখানটায় অ্যাড করা যেতে পারে উইল ছিল, তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে ওর পুরো স্পেল চেকটা পুরো ডকুমেন্টে ইউজ করেনি, কোনো কোনো জায়গায় ইউজ করেছে। তো ওটা পুরো ডকুমেন্টও করা যেতে পারতো এটা। আর ওভারঅল ফরম্যাটিংটা ঠিক আছে। তো আমি যেহেতু ওর নেই, তো এটা নিয়ে আর বিশেষ ডিসকাশনের প্রয়োজন নেই, বাট এইরকম ফরম্যাটিংটা এক্সপেক্ট করছিলাম সকলের থেকে, যে এই ক্রোনোলজিটা ঠিকঠাক থাকবে, টাইটেল, হেডিং 1, হেডিং 2, তারপর এমফাসিসটাকে ডকুমেন্টের রেসপেক্টে দিতে হবে, যে ফার্স্ট লাইনটা মোর ইম্পর্টেন্ট দেন আদার লাইনস, তো সেই জন্য ওটাকে বোল্ড করা ঠিক আছে। বাট এখানেও সেই একই ভুল যে টাইটেল দেওয়া হয়নি ডকুমেন্টটাতে। ওকে, তো এটা দেখি আমি নেক্সট চাই এই ডকুমেন্টটাতে আরেকবার। আচ্ছা, এখানে অ্যাক্সেস এখন ঠিকঠাক আছে, যে অ্যাক্সেসটা চেঞ্জ হয়েছে, আমি দেখতে পাবো এখানে অ্যাক্সেসটা চেঞ্জ হয়েছে কিভাবে না। আমি হচ্ছে এই যে অনার এবং এখানে ভিউয়ার এর অপশন আমার কাছে রয়েছে, তো আমি ভিউয়ার হিসাবে রয়েছি, কমেন্টার হতে পারি, আমি এডিটর হতে পারি, এবং এডিট করতে পারি। তো আমি জাস্ট ভিউয়ার হিসাবেই আপাতত দেখছি, দেন উই উইল সি। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে ছবিটা ইনসার্টেড ঠিক আছে, এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে বোঝা যাচ্ছে, এবং যেহেতু ইনসার্টের পরে ইনলাইন অপশন রয়েছে, তো এটা এরকম ভাবে রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি টাইটেল দেওয়া হয়েছে, হেডিং 1 ইউজ করা হয়েছে, তারপর একটা লেখা আছে, নর্মাল লেখা। লেখাটাতে আরেকটা যেটা করা যেত সেটা হচ্ছে যে এই ফরম্যাটিংটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারতাম যদি লেখাটার উইথটাকে ডান দিক এবং বাঁ দিক থেকে সমান করতে পারি। তো সেটা করতে গেলে যেটা করতে হতো, অ্যালাইনমেন্টে গিয়ে এই জাস্টিফাই করতে হতো, তাহলে এই উইথটা এই জায়গাটায় সমান হয়ে যেত। ঠিক আছে, এরপর ইম্পর্টেন্সও হেডিং 1 ইউজ করা হয়েছে, তো টাইটেলের পরে হেডিং 1ই চলছে, দুটোকে সেম এমফাসিস দেওয়া হয়েছে বলে হেডিং 1। এখানটাতে কিছু জিনিস ইউজ করা হয়েছে, আমি জানি না এটা কি, আমি চেঞ্জ করছি না আপাতত, মানে এখানে কিছু একটা ডিলিট করতে পারি, ওটা কিছু ও আচ্ছা আচ্ছা ডিলিট করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হয় তো, মানে ওটা হচ্ছে যে আপনি যদি টেক্সটের একেবারে শেষের দিকে গিয়ে করতেন হতে পারে, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নয়, দ্যাটস ফাইন। এইটা হচ্ছে এখানে বুলেট ইউজ করা হয়েছে, তো এটা অনেক সময় আমরা ইম্পর্টেন্সের এই ইউজটা খুব ভালো, যে আমরা স্পেসিফাই করছি ইম্পর্টেন্স গুলো কতগুলো এবং প্রত্যেকটাকে সেইভাবে বুলেট দেওয়া, তো এটা করা হয়েছে। এবং বিভিন্ন রকম টেক্সটের ফন্ট করার চেষ্টা করা হয়েছে, আর এই জায়গাটাতে টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে তারও কালার চেঞ্জ করা হয়েছে, তো এটা ঠিক আছে। ফাইনাল কনক্লুশনে গিয়ে হেডিং 2 হয়েছে, আমার মনে হয় এটাও হেডিং 1 হলে ভালো হতো, কারণ এই তিনটে কনসিস্টেন্টলি একই রকম হেডিং এর প্রেফারেন্স পাওয়া উচিত ছিল।
ওভারঅল এখানে যেমন স্পেল চেকটাকে আপনাকে ইউজ করতে হবে, কারণ এইখানের যে ভুলটা আছে এই ভুলটা স্পেল চেক হলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যেত। তো এটা ওই জন্য ইউজ করলে এটা সুবিধা হবে। আর বাকি তো একদমই মোটামুটি ঠিক আছে ফরম্যাটিং হিসাবে। যেটা ইউজ এখানেও হয়নি সেটা হচ্ছে এই যে এখন টাইটেলটা ঠিক হয়ে গেছে, তো এটা গুড, খুব ভালো হয়েছে এটা। কিন্তু এখানে গিয়ে যেটা ইনসার্টে গিয়ে টেবিল অফ কন্টেন্ট ইনসার্ট করতে হলে তাহলে এই জিনিসটা আরো সুন্দর হতো। বুলেটের ইউজটা ঠিক আছে, কারণ আমরা এই বুলেটটা ইউজ করলে বেটার এই ডকুমেন্টের জন্য চেক বক্সের থেকে। আর কি করা যেতে পারতো ইন জেনারেল, মানে আমি কি করছিলাম ওখানে ডকুমেন্টে দেখি, ইনসার্ট ইমেজ। আচ্ছা, হাইপার লিঙ্কটা আমি একবার ওটা নিয়ে একটু ডিসকাস করি, দেখছি হাইপার লিঙ্কটা হয়নি আমাদের কারোরই, তো ওইটা আমি আরেকবার ডিসকাস করব। আর দীপমদের হচ্ছে ওই ছবিটার ইনসার্শনটা নিয়ে একটু দেখতে হবে আমাকে। আচ্ছা, তো আমি এই ডকুমেন্টটাতেই করি। হেডিং গুলো বানানো নিয়ে আবার বলে দেবেন তো। হেডিং গুলোর জন্য যেটা করতে হবে, টেক্সটটা সিলেক্ট করবে। ধরো তুমি চেষ্টা করছো, আমি যেমন এইটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি হেডিংটা কিরকম হবে। তো এইটা আমি প্রেফার করিচ্ছি এটাকে হেডিং 2 করতে, হেডিং 1 করতে, কারণ আমি ইম্পর্টেন্স, ইন্ট্রোডাকশন আর কনক্লুশনকে সেম প্রেফারেন্স দিতে চাইছি। তাহলে আমি কি করব, হেডিং 2 এখন সিলেক্টেড আছে স্টাইলসে, আমি সেখানে গিয়ে হেডিং 1 করে দেবো। তাহলে ওটা সেম প্রেফারেন্স পেলো, ফ্রন্টের সাইজটা সেম হয়ে গেল। ঠিক আছে, এটা এটা স্পেল চেকে গিয়ে এটাকে কারেক্ট করা গেল। আচ্ছা, এইখানটার এবার কি হচ্ছে, হেডিং এর মার্জিন গুলো সব কটার মার্জিন সেম নয়। তো যেটা করতে হতে পারতো, এখানে মার্জিনটাকে আমরা সেম করতে পারতাম। তো এটার মার্জিনটা এখন সব কটার মার্জিন আমি প্রথমত সেম করতে পারি এই ডকুমেন্টটাতে। ঠিক আছে, এক। তারপরের মডিফিকেশনটা যেটা করতে পারি, এটা হ্যাঁ মার্জিন সেম কি করে করা যাবে ফোনে? ফোনে করা একটু মুশকিল ওটা, মানে অ্যাকচুয়ালি দেখো সবকিছু তো ফোনে করা যাবে না, কারণ ফোনের জন্য এটা বানানো হয়নি। বাট হ্যাঁ, ফোনে করা ওটা খুবই মুশকিল। এই জন্যই পাচ্ছিলাম না, লাইনগুলো এরকম এলোমেলো হয়ে আছে। হ্যাঁ, যেটা তখন আপনাদের সকলকে যেটা করতে হবে ফোনেই মার্জিনটার জন্য, সেটা হচ্ছে যে আপনাকে ওই পুরো টেক্সটটাকে অটোমেটিক্যালি ওই ডিলিট করে ওই লাইনটাকে আবার কার্সারটাকে সামনে নিয়ে গিয়ে কাজ করতে হবে, হ্যাঁ হ্যাঁ তাহলে গিয়ে হতো। না হলে মানে ফোনে এটা করাটা একটু মুশকিল। না হলে যেটা করতে হবে, এইটাই নিয়ে গিয়ে ওই ইনডেন্টেশনটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন, তাহলে একটা ডেফিনিট স্পেসে গিয়ে এই ইনডেন্টেশনটা চেঞ্জ হবে। দেখা যাচ্ছে এখন যেটা হচ্ছে, হ্যাঁ 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 এইটা করা যেতে পারতো। কিন্তু মানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে মাইনিউট চেঞ্জেস করছি রুলার থেকে গিয়ে, ওটা ফোনে করা একটু অসুবিধা আর কি। আচ্ছা ওকে, তো এটা হেডিং 1 আছে বলে এটা কম হয়েছে। এটা যেটা করা যেত সেটা হচ্ছে, এটা হেডিং 1 না, এটা টেক্সট হবে। তাহলে কারণ হচ্ছে এটা একটা নর্মাল টেক্সট ইম্পর্টেন্সের জন্য, বা তিনটেকে আমি নর্মাল টেক্সট করব। তো এই নর্মাল টেক্সটের ব্যাপারটা বিক্রম দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, অনেক সময় যেটা করা যায় কাস্টম টেক্সট করা যায়, মানে এইটা ধরো সিলেক্ট করলে তুমি চাইছো সব সময় এই টেক্সটটাকে তুমি এরকমই মানে এই যে স্টাইল গুলো আছে বাইরে গিয়ে একটা নতুন স্টাইল বানাতে পারো। তো তুমি এই টেক্সটটাকে সিলেক্ট করলে অপশনে গিয়ে সেভ অ্যাজ মাই ডিফল্ট স্টাইল যদি করতে পারো, এটা কম্পিউটারে হবে, ফোনে করতে হয়তো মুশকিল হবে। তাহলে কি হবে, তোমার জন্য এটা অটোমেটিক্যালি একটা নতুন স্টাইল জেনারেট হয়ে যাবে। তারপরে কি তুমি যখন লিখবে, তুমি হয়তো নর্মাল টেক্সটার টাইপটাকে অন্যরকম করতে চাও, সেটাও এখানে করা যায়। যেমন ধরো এখন নর্মাল টেক্সট যদি আমি একটা লিখি এই ডকুমেন্টের নিচে, এইভাবে কিছু একটা লেখা হচ্ছে ধরলাম, এইটাকে আমি বলছি না আমি নর্মাল টেক্সটটাকে এইরকম ধরনের চাইছি, এরপর থেকে যা লিখবো নর্মাল টেক্সট তো সব এরকম ধরনের হবে। তখন আমি কি করব, আপডেট নর্মাল টেক্সট টু ম্যাচ করে দিলাম। আচ্ছা, এটা যেহেতু তাহলে পুরো ডকুমেন্টে যেখানে যেখানে নর্মাল টেক্সট থাকবে সবকটা এই ফরম্যাট নিয়ে নেবে, এরকমও করা যায়। বাট লেটস নট গো টু দ্যাট এক্সটেন্ট, মানে আমরা ওই জায়গাটা এখনই যাচ্ছি না, নর্মাল এই জিনিসগুলোকেই দেখছি। আচ্ছা, এবার আমি এই ছবিটাকে নিয়ে একটু কাজ করছি। আচ্ছা, এই ডকুমেন্টটাকে আমি একটু চেঞ্জ করছি, ঠিক আছে? মানে ইন জেনারেল এটা তো হোমওয়ার্ক ছিল, আমি জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জেস করছি।
যেটা করব সেটা হচ্ছে যে এই ছবিটাকে আমি কপি পেস্ট করছি, আমি জাস্ট কপি পেস্ট দেখানোর জন্য। এটা ফোনে করা খুবই মুশকিল, আমি যেহেতু কম্পিউটারে করছি ফলে এটা সুবিধা হচ্ছে আমার। তো আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ভি করে আমি ছবিটাকে এখানে নিয়ে এলাম, ছবিটাকে একটা ছোট্ট সাইজ করছি। এবার আমি র্যাপ করলে কি হচ্ছে, র্যাপ করলে কি হলো, পিছনের যে জিনিসটা সেটা র্যাপ হলো, দেখা যাচ্ছে র্যাপিং এ কি হলো দীপম রূপম, হ্যাঁ স্যার। যে জায়গাটা থেকে তুমি র্যাপ করতে চাইছো সেটা হচ্ছে পিছনে, যে তার আগে ছবিটাকে বসাতে হবে, তাহলে র্যাপিংটা এরকম হবে, অটোমেটিক্যালি এই র্যাপিংটা হবে। তোমরা যখন সিলেক্ট করে পেস্ট করবে তখন করতে পারো, ওই ডকুমেন্টটাতে ফোনে সিলেক্ট করলো ওই জিনিসটা, আমার ফোনে তো দেখানো সম্ভব হচ্ছে না, বাট তোমরা এটা ট্রাই করো। আর আমার বিশ্বাস যখন স্বরূপ করতে পেরেছো তোমাদের ফোনে এই জিনিসটা করা ইজি হবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো। তাহলে আমরা ডকুমেন্ট নিয়ে এই আলোচনাটাই করলাম সকলে। আজকের ডিসকাশনের রেসপেক্টে যে ডকুমেন্টটা অলরেডি আপনারা শেয়ার করেছেন ওই ডকুমেন্টটা খুলেই সকলে মডিফিকেশন করতে পারো, আরো ফার্দার মডিফিকেশন করে যে যে ফর্ম যে লেখা টেক্সট চেঞ্জ করতে হবে না, টেক্সটের যেটুকু মেটেরিয়াল আছে মেটেরিয়াল থাকুক, আরো অন্যান্য ফরম্যাটিং আমাদের আজকের ডিসকাশনের রেসপেক্টে চেঞ্জ করা সম্ভব। তো সেটা সকলে ট্রাই করতে পারো। এটা হচ্ছে আছে, সেই জন্য আমি জাস্ট যা যা চেঞ্জেস আমি করেছিলাম আমি চেঞ্জেস গুলোকে এখান থেকে সরিয়ে দিলাম, যাতে যাতে ডকুমেন্টটা এক্স্যাক্টলি ওই ফরম্যাটে থাকে যে ফরম্যাটে আমি দেখা শুরু করেছি। আমি ফিরে যাচ্ছি রিস্টেড অপশনটাতে গিয়ে। তো মোস্টলি এই স্টেজেই ছিল ডকুমেন্টটা, তো আমি এই স্টেজে ডকুমেন্টটাকে রেখে দিলাম। আর এইখানটাতে এই যেভাবে যেটা আপনি একটা টেবিল ইনসার্ট করেছেন এটা খুব ভালো হয়েছে, টেবিল ইনসার্ট করাটা চেক হয়ে গেছে, কিন্তু এইখানে টেবিল অফ কন্টেন্টটাকে আমরা জেনারেট করতে পারতাম কিভাবে, ফরম্যাট ইনসার্ট থেকে গিয়ে টেবিল অফ কন্টেন্ট দিয়ে আমরা জেনারেট করতে পারতাম। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কিভাবে টেবিল অফ কন্টেন্টটা জেনারেট হতো। ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট, এই যে অটোমেটিক একটা টেবিল অফ কন্টেন্ট জেনারেট হতো বেসড অন হোয়াট এভার উই হ্যাড। তো এবার আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সটটা এটা একটা নর্মাল টেক্সট নয়, এটা কি আছে নর্মাল টেক্সট, তাহলে স্পেসিং এর গন্ডগোল আছে। না, কি লেখা আছে এটা দেখি, হেডিং, আচ্ছা আচ্ছা এটা নর্মাল টেক্সট নয়, ঠিক, হ্যাঁ এটা নর্মাল টেক্সট ছিল না সেই জন্যই এটা হয়েছে, এটা হেডিং আছে, এটাকে নর্মাল টেক্সট করলে তারপরে এটাকে ডিলিট করতে হবে, কারণ রিফ্রেশ করলে এখানে শুধুমাত্র 3টে লাইন দেখা যাচ্ছে যেগুলোকে হেডিং হিসাবে ইউজ করা হয়েছে পেজ নাম্বার সহ। এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে আপাতত ফরম্যাটটা থাকুক, বাকিটা আমরা চেক করতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা ডকুমেন্ট নিয়ে ডিসকাশন করেছি। আজকে আমি যেটা মানে পড়াবো সেটা হচ্ছে আজকে আমি মুভ করছি নতুন একটা টপিকে। সেই টপিকটা কি, সেই টপিকটা হচ্ছে আমরা গুগল শিট কি করে ব্যবহার করব। গুগল শিট হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা কিসের জন্য ব্যবহার করা হয় না, যে জিনিসটাকে আমরা ব্যবহার করি হচ্ছে কোনো রকম ক্যালকুলেশন বা প্রেজেন্টেশন এসবের জন্য সাধারণত আমরা একটা জিনিসকে ব্যবহার করি, সেটাকে গুগল শিট বলে। তো আমি সেটাকেই আজকে এখন শেয়ার করি স্ক্রিনটা। তাহলে আজকের টপিক হচ্ছে আমরা কি করে গুগল শিট ব্যবহার করব সেটা। আমি টোটাল 25টা জিনিস গুগল শিটের বিভিন্ন রকম ফিচার্স আলোচনা করব, সেগুলো হচ্ছে এখানে লেখা রয়েছে। আমি একটু একটু করেই আলোচনা করা শুরু করি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা নতুন গুগল শিট কি করে বানাতে হয় সেটা আমরা প্রথমে চেক করব। তো সেটার জন্য আমরা কি করছি না, আমার এই গুগল ড্রাইভে গিয়ে আমি নিউ থেকে গিয়ে একটা গুগল শিট এইটাতে ক্লিক করে ওপেন করতে পারি। তো সেটা আমার একটা নতুন ওপেন হয়ে গেল শিট। তো
তো আমি এখানে লিখলাম, আমি প্রথমেই যে কোনো ডকুমেন্ট খুলে যেটা ফার্স্ট করিব সেটা হচ্ছে, স্যার আপনার স্ক্রিনটা বোঝা যাচ্ছে না ঠিক করে, কেমন একটা হয়ে গিয়ে যায়। আচ্ছা আমি স্টপ শেয়ারিং করি। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, ফ্রন্ট মানে যেটা লেখা আছে হয়তো লেখাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি একটুখানি ওটাকে চেঞ্জ করব। বাট আজকের ডেট ধরলাম মে 13 লিখে আমি। তো এইটা হচ্ছে আমি ডকুমেন্ট এই রকম ভাবে গুগল শিট কি করে খুলতে হয় সেটা আমি একবার চালে চেক করিয়ে দিই। নিউতে যেতে হবে, গিয়ে এখানে গুগল শিটে গিয়ে করা যাবে। যদি গুগল শিটটার অলরেডি না থাকে, একটা অ্যাপও পাওয়া সম্ভব। তো সেটা হচ্ছে তোমাদের জন্য, আমি ওখানে ওই ডকুমেন্টে লিখেছি সেটা। আচ্ছা এটা শেয়ার করি, আমি বুঝতে পেরেছিলাম কেন ওটা হয়েছে। ডেস্কটপ শেয়ার করলে এটা হতো। তো আমি যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্টটা যদি খুলি তাহলে দেখা যাবে যে এই রকম একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তোমরা গুগল শিট অ্যাক্সেস করতে পারবে। অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমরা যদি গুগল ডকুমেন্ট অলরেডি অ্যাক্সেস করতে পারো তো গুগল শিটও অ্যাক্সেস করতে পারবে এইটা লিখলে। যাই হোক, তো শিট ওপেন কি করে করতে হয় আমরা চেক করেছি। ওকে, এরপরে আমরা দ্বিতীয় অপশনটায় যাব। দ্বিতীয় অপশনটা হচ্ছে, আমরা আবার ডকুমেন্টটাকে চলে যাই, কোন ডকুমেন্টটায়, যে ডকুমেন্টটায় ছিলাম আমরা, সেটা হচ্ছে এখানে। তো আমরা প্রথম যেটা লক্ষ্য করব, আমি আগেও বলেছি মোবাইল ফোনেও তোমাদের থাকবে, সেটা হচ্ছে হেল্প অপশনটাকে খুঁজে বার করো। হেল্প সবসময় খুব কাজের। এইখানে হেল্পে আমরা কিছু লিখতে পারি, যেটা আমরা জানি না সেটা আমরা লিখতে পারি। লিখলে আমরা মোবাইল ফোনেও বুঝতে পারবো যে কিভাবে করা যায়। একটু ডিফারেন্স হচ্ছে সবসময় ফোন এবং কম্পিউটারের মধ্যে, যে অনেক কিছু ট্রান্সলেটেড হয় না, ফলে কিছু কিছু জিনিস ট্রান্সলেট হবে না। কিন্তু এই হেল্প অপশনটা যখনই ক্লিক করা হবে, মোবাইল ফোন থেকে ক্লিক করলে অটোমেটিক্যালি মোবাইল ফোনে কি কি অপশন পাওয়া যায় সেটা প্রথমে আসবে। তো এইটাকে আমি সকলকে ন্যাভিগেট করতে বলবো, যে এক্সেল শিটের ওপেন করতে পারলে হেল্প গিয়ে এই সার্চ অপশনটা কেউ খুঁজে পাচ্ছ কিনা। তো আমি এইখানে একটু পজ নিই, সকলকে আমি বলি যে সকলে নিজেরা গুগল শিট একটা ওপেন করতে পারছো কিনা সকলে চেক করো। হ্যাঁ স্যার। আচ্ছা বাকিরাও একটু দেখো। যদি ডকুমেন্ট করে প্রথম কাজ বিক্রম করবে সেটা হচ্ছে আনটাইটেল অপশনটায় গিয়ে চেঞ্জ করে নিজের ডকুমেন্টের নাম দেবে। আচ্ছা। ওকে, হোপফুলি তোমরা চেষ্টা করেছো, কোনো অসুবিধা হচ্ছে কারোর? স্যার টাইটেল করার অপশন দিচ্ছে না তো। টাইটেল করার Title টা অপশন করতে দেবে না, পারছি। একদম ডকুমেন্টের প্রথম উপরে গেলে তো অপশনটা অটোমেটিক্যালি থাকা উচিত। আমি নিজে চেষ্টা করি। স্যার হেল্প অপশনটা পাচ্ছি না। হেল্প, স্প্রেডশিট কিন্তু হেল্প অপশনটা দেখতে পাচ্ছি। হেল্প অপশনটা আমি বলে দিচ্ছি। হেল্প টাইটেলটা পাল্টালাম, টাইটেলটা পাল্টানো গেছে, রাইট? টাইটেলটা কিন্তু হেল্পটা পাচ্ছি না। টাইটেলটা কি করে পাল্টেছেন? স্যার আমি পেয়েছি। আনটাইটেলড এর জায়গায় ক্লিক করলি তো অপশন পাইলাম। হ্যাঁ রাইট।
আনটাইটেল ডকুমেন্টস যেটা লেখা আছে এক্স্যাক্টলি। সেখানে। তো বিক্রম, তুমি ওটা সার্চ করতে পারছো? আচ্ছা, আমি ডকুমেন্টে কোথায় হেল্প অপশনটা আছে আমি বলে দিচ্ছি। ডান দিকের কোণার উপর দিকে 3টে ডট আছে, ওখানে ক্লিক করলে হেল্প অপশন পাবেন। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, যারা ডকুমেন্ট খুলে যাদের অসুবিধা হচ্ছে নাম চেঞ্জ করতে, গুগল শিট অ্যাপটা খুললে প্রথমে তোমাদের প্রথমবার নাম যদি নাও চেঞ্জ করতে পারো, তাহলে ডকুমেন্ট আবার যখন অ্যাপটা বন্ধ করে দেবে, দিয়ে নেক্সট টাইম যখন খুলবে, আমি আরেকটা অপশন বলে দিচ্ছি, তাও নেক্সট টাইম যখন খুলবে তখন ডকুমেন্টটা দেখবে এরকম, মানে কি এরকম এরকম দেখতে লাগবে, এইরকম টাইপের কিছু দেখতে লাগবে। ওই ডকুমেন্টের পাশে 3টে ডট এরকম উপরের দিকে বা নিচের দিকে থাকবে, ওখানে ক্লিক করেও রিনেম অপশন পাওয়া যায়, সেটাতে ওখানে রিনেম করতে পারবে। স্যার ওখান থেকেই করলাম আমি। ওকে, হ্যাঁ, ওটা থেকেও রিনেম করা যায়। এই যেমন আমি ক্লিক করেছি, এই যে রিনেম অপশন আছে, এখান থেকে রিনেম করা যাবে। ঠিক আছে। আর হেল্পের অপশনটাকে আমি বললাম, ডকুমেন্ট খুললে ডান দিকের কোণায় মোবাইল ফোনের যে অপশনটা আছে, মোবাইল ফোনে ডান দিকের কোণায় 3টে ডট আছে উপরের দিকে, ওখান থেকে পাওয়া যাবে। হেল্প এন্ড ফিডব্যাক লেখা আছে। হ্যাঁ, হেল্প এন্ড ফিডব্যাক, আর ওর ভিতরে গেলে সার্চ অপশনটা পাবে। আমি সবসময় এটা কেন বলি, যেমন দীপমটা অলরেডি শেয়ার করে ফেলেছে এই ডকুমেন্টটা, তো আমরা দীপমের ডকুমেন্ট থেকেও দেখতে পারবো যে হেল্পের ভিতরে যে সার্চ অপশনটা আছে, এটা খুব ইউজফুল। এখানে আমরা অনেক কিছু দেখতে পারি বা চেক করতে পারি। ঠিক আছে, ওকে। তো এটা হলো নতুন শিট কি করে খোলা, এবং হেল্প মেনুটাকে আমরা দেখতে পেলাম। থার্ড হচ্ছে ন্যাভিগেট এবং সিলেক্টিং সেলস। তো আমরা কি বলবো, ভিতরে এই যে ডকুমেন্টটা আমরা ঢুকলাম, এগুলোকে আমরা এই সেলগুলোতে আমাদের কি হচ্ছে না, যে কোনো কিছু লিখতে পারি। তো আমরা যেখানে কার্সার নিয়ে গিয়ে ক্লিক করছি, সেটা হয়ে যাচ্ছে, ওইটা সিলেক্টেড হয়ে যাচ্ছে, তারপরে ওর মধ্যে আমরা কিছু লিখতে পারি। ফোনে এটা সম্ভব নয়, তাও আমি বলে দিচ্ছি, ট্যাব বলে একটা জিনিস আছে কম্পিউটারের কিবোর্ডে, ট্যাব। হ্যাঁ, আমি ওটা এখন স্ক্রিন শেয়ার এখনো করিনি, বাট আমি জাস্ট বলছি যে যেহেতু এটা দেখা যাবে না, কিন্তু ফোনে ইন জেনারেল আমরা ট্যাব বা মানে ফোনে ট্যাবের অপশনটা থাকে না, ফলে সিলেক্ট করতে গেলে ক্লিক করে করে সিলেক্ট করতে হয়। কিন্তু ফোন কম্পিউটারের ক্ষেত্রে ট্যাব অপশনের জন্য এটা অটোমেটিক্যালি এই মুভটা করা সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মুভ হচ্ছে জিনিসটা। কিন্তু এইটা হচ্ছে ন্যাভিগেট করা, যে কোনো কিছু লেখা থাকলে তাড়াতাড়ি যেতে বা কি করতে, সেটা কিভাবে করা যায় সেটা আমরা জাস্ট চেক করছি, যে কিভাবে সেলগুলো মুভ হচ্ছে। আর যে সেলটা যখন সিলেক্টেড থাকে, সেই সেলটার চারিদিকে এরকম একটা নীল রঙের দাগ আসবে। এবং আরেকটা যদি জিনিস লক্ষ্য করা যায়, এই ডান দিকের কোণায়, আমি আরেকটা জিনিস বলি, এক্সেল জিনিসটা ফোন থেকে করা একটু অসুবিধা। তো আমি আজকে অনেকটা বেশি ফোকাস করব কম্পিউটারে, যাতে ফিচার গুলো বলা যায়। তারপরে হোমওয়ার্কের সময় কোনো কিছু না হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে, তো তখন আমরা সলিউশনটা দেখতে পারি। আমি আজকে মেইনলি ফোকাস করছি কম্পিউটারে কি কি করা যায়, যাতে আমরা ব্রডার জিনিসটাকে দেখতে পাই। তো ডান দিকে বাঁ দিকের কোণায় যে সেলটা সিলেক্টেড থাকবে, তার নাম আমরা দেখতে পাবো। নামগুলো কিভাবে হয়, কলামের নাম আর রো এর নাম মিলে একটা সেলের নাম তৈরি হয়। কলাম হচ্ছে কলাম, আর রো নাম্বার হচ্ছে 3, তাই E3 হচ্ছে সেলটার নাম। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমি এখন যদি এরকম মুভ করি, তাহলে এখন যে সেলটা, তার নামটা কি? I2, কারণ হচ্ছে 2 নাম্বার রো আর এটা রয়েছে। এবার যদি আরেকটা জিনিস দেখো, এখন যেভাবে পুরো জিনিসটাকে সিলেক্ট করেছি, কিভাবে সিলেক্ট করেছি, ন্যাভিগেট করছিলাম, এক একটা সেল করে করে ন্যাভিগেট করছিলাম আমি, কিন্তু চাইলে রো এর গায়ে গিয়ে ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হয়ে যায়। এইগুলোর অনেক অপশনই ফোনে করা একটু মুশকিল, সেই জন্য আমি ওই জন্যই কম্পিউটারে ফোকাস করছি। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
কেউ আমরা যারা এখন এই ক্লাসটা করছি অধিকাংশ লোক কেউ আমরা ফোনে সবকিছু করব না, আমরা কম্পিউটারে এই জিনিসগুলো করব। তো সেই জন্য কম্পিউটারের ফিচারটা জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ফোনে আমরা করছি না কারণ অনেকের কাছে এখন কম্পিউটারের অ্যাক্সেস নেই বাড়িতে, সেই জন্য আমরা এই ক্লাসটা করছি, কিন্তু ক্লাসের লক্ষ্যটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন জিনিসটাকে ভালো করে শেখার জন্য। তো যাই হোক, এইটা কম্পিউটার আমি এটা ফোনেও করা যাবে এই জিনিসটা যেটা আমি এখন বলছি, বাট অনেক কিছুই করা যাবে না, সেটা আলাদা কথা। কিন্তু এটা সিলেকশন প্রসেসটাকে আমরা এইভাবে করতে পারছি, যেমন কলাম সিলেকশন। এটা হচ্ছে যে ডেটা কিভাবে মানে কোনোভাবে শিটে এই কোনো জিনিসকে সিলেক্ট করতে কেন, এটা পরে বোঝা যাবে কেন করার প্রয়োজন, বাট আমি জাস্ট দেখাচ্ছি যে বিভিন্ন সেলে কিভাবে মুভ হয় এবং তার বিভিন্ন ফিচার্স। এবার যখন আমি একটা কলামকে সিলেক্ট করব, দেখা যাচ্ছে বি কোলন দিয়ে বি, এটা আমি জানি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা, আমি একটু বড় করি, এটা না হলে বোঝা যাবে না হয়তো। আচ্ছা, এটা ফাংশন হয়ে যাচ্ছে। তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কি এই জায়গাটা কি লেখা আছে? হ্যাঁ স্যার, অসুবিধা হচ্ছে একটু। হচ্ছে এবার দেখতে অসুবিধা হচ্ছে? না না স্যার, এবার বুঝতে পারছি। এবার তো দেখা এটা যাচ্ছে। যেটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এই সেলটা একটা কলাম সিলেক্টেড, তো এই জন্য বি কোলন বি মানে হচ্ছে কলামের প্রথম বিটা বোঝাচ্ছে হচ্ছে কলাম স্টার্টিং, মানে যেটা সিলেক্টেড সেল তার স্টার্টিংটা কি, এবং শেষটা বোঝাচ্ছে সিলেক্টেড সেলটা কোথায় শেষ হচ্ছে। যেহেতু একটা পুরো কলাম সিলেক্টেড হয়েছে সেজন্য কোনো সেকেন্ড নাম্বার নেই, আর বলছে বি কলামটা পুরো সিলেক্টেড হয়েছে। আমি যদি রো করি তাহলে দেখবে রো এর নাম্বার সিলেকশনটা রয়েছে যে 993 রোটা সিলেক্টেড রয়েছে ও একদম প্রথম কলাম থেকে শেষ কলাম পর্যন্ত। কিন্তু যদি আমি একটা সেল সিলেক্ট করি তাহলে এ 993, এ কলামে 993 রোটা সিলেক্ট করা হয়েছে। বোঝা যাচ্ছে এই জিনিসটা? হ্যাঁ স্যার। এবার উপরে যেটা লেখা রয়েছে এটা আমি এখনো পর্যন্ত, এটা দীপমদের ডকুমেন্টই খোলা আছে আমার, আমি জাস্ট দেখানোর জন্য, মানে যে ও শেয়ার করেছে বলে আমি করছি, আমার নিজের ডকুমেন্টে ফিরে যাই এবং সাইজটাকে একটু বড় করি যাতে সহজে দেখতে সুবিধা হয়। এর উপরে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে মেনু বার। এখানে আমাদের সবকিছুর অপশন থাকে, সেটা ফোনেও আছে। আর নিচে যেগুলোকে আমরা খুব সহজ ম্যাক্সিমাম সময় ইউজ করি সেটার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, আচ্ছা এবার এই 100% এর জায়গায় যদি আমরা 200% করি তাহলেও সেলগুলো একটু বড় লাগবে, যেখানে মানে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য সুবিধার জন্য যে সেলগুলোকে আমরা যদি বেশি মানে ছোট ছোট দেখতে লাগছিল ওগুলোকে বড় করতে গেলেও আমরা এখান থেকে এই পার্সেন্টেজের সাইনটাকে ইউজ করতে পারি। এটা ফোনে আছে, দেখতে হবে, আমি একবার ফোনে এটা চেক করি এটা কিভাবে খুঁজে বার করা যায় ফোনে। আচ্ছা, ফোনের অ্যাকচুয়ালি কিছু কিছু ন্যাভিগেশনটা আমি নিজেও চেক করি যাতে সুবিধা হয়, নাহলে অসুবিধা হবে। এক্সেলটা একটু সমস্যা, মানে ফোনে সবকিছু করাটা এটা একটু ডিফিকাল্ট টু ন্যাভিগেট হবে, বাট ঠিক আছে, তাও আমরা চেক করব যে ফোনে যখন সিলেক্ট করবে নিচ থেকে একটা ট্যাব খুলবে, ওই নিচ থেকে যে ট্যাবটা খুলছে সেখানে এই অপশনগুলো পাওয়া যাবে। তার মধ্যে আমি আপাতত যেটা দেখছি ট্যাবে সেটা হচ্ছে কি কি চেঞ্জ করা যাচ্ছে গুগল শিটে। না, যদি ডকুমেন্টটা খুলি তাহলে আচ্ছা আমি এটাকে একটুখানি চেঞ্জ করে দিই, 100% করে দিই। অ্যালাইন দেখতে পাচ্ছি এই পার্ট থেকে এইটুকু অংশের মধ্যে যা আছে সেইগুলোকে ফোনে দেখতে পাওয়া যাচ্ছে আপাতত। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করা যাবে চেঞ্জ, আর বোল্ড ইটালিক্স এগুলো চেঞ্জ করা যাবে, ফন্ট সাইজটা চেঞ্জ করা যাবে। আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ফর্মুলা বার।
ফর্মুলা বারটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে এই নেমটাকে ডিরেক্টলি দেখতে পাওয়া যাচ্ছে না ফোনের অ্যাপটাতে। এই নামটা যেটা আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায়, এই নেম বক্সটা ফোনের ওতে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। বাট স্টিল আমি ওই জন্যই বললাম আজকে মোটামুটি ফোকাস করি আজ ক্লাসটাতে যে কি কি আমরা করতে পারি, তারপরে ফোনে কি কি করতে পারি সেটা আমি দেখবো। এ হচ্ছে এন্টারিং এন্ড এডিটিং ডেটা। থার্ড টপিক হচ্ছে এন্টারিং এন্ড এডিটিং ডেটা। তো আমি ধরলাম যে আমি যেটা করব, আমি এখন একটা ডেটার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কি ডেটা দেওয়া যায়, ধরলাম এজ দিলাম। তো এইখানে তিনটে ডেটা, আমি ডেটা একটু এন্ট্রি করছি। স্যার স্কুলের যখন রেজাল্ট বানানো হয় তাহলে কি এগুলোই বানানো হয় লিস্ট হিসাবে? হ্যাঁ হ্যাঁ, এই সব এটা দিয়ে করা সব মানে হাতেও করতে পারে, কিন্তু কে কিভাবে বানায় জানি না, কিন্তু বানানো সম্ভব এটা দিয়ে। আচ্ছা আচ্ছা। মানে তো আমি এখানে তো টোটাল মার্কস লিখতেই পারি, এবার সেখানে লিখলাম প্রত্যেকটা সাবজেক্ট লিখতে পারি, আমি ম্যাথস, ইংলিশ সব লিখতে পারলাম। তো যাই হোক, মানে জাস্ট আমি বলছি। তো আমরা এইটাও অ্যাকচুয়ালি এটা একটু ভালো বলা হয়েছে, এটা এইভাবেই দেখা যাক আমরা যদি এইটাকে মাথায় রেখে করতে পারি। আচ্ছা, এডিট করছি এবার কিভাবে, এই বানানটা ভুল আছে, এখানে গিয়ে আমি এডিট করতে পারি, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি যাই হোক কিছু একটা ছোট ছোট নাম লিখছি যাতে বেশি লিখতে না হয়। তো জাস্ট একটা তো এইভাবে ডেটা এন্ট্রিটা কিভাবে হচ্ছে আমরা দেখছি, রাইট। জাস্ট নর্মালি আমি জাস্ট ম্যানুয়ালি সবগুলোকে করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা এইটুকু ধরো আমরা ডেটাটা এন্ট্রি করেছি এইটা, এবং এডিট। সাইডে চলে আসছে কেন? হ্যাঁ, এই একটা সাইডে চলে আসছে কেন এটা? সেটাও এক্সপ্লেন করব। তো ডেটা এন্ট্রিটা আমরা দেখলাম সাইডে আসছে কারণ এটা বাই ডিফল্ট এই যে অ্যাপটা। স্যার বলছি এর সাথে স্যার একটা এগ্রিগেট অপশন দেওয়া যাবে না? এগ্রিগেট, হ্যাঁ দেওয়া যাবে। বেঙ্গলি ইংলিশের পর হ্যাঁ ওটা আমি ওটা একটা, কিভাবে হয়ে যায় ওটা একটু। হ্যাঁ ওগুলো সব বলবো, ওগুলো সবই বলবো, আস্তে আস্তে সবকটা একটু একটু করে যাবে। তো প্রথমে যেটা এক্সপ্লেন করলাম ডেটাটা এন্ট্রিটা আমি দেখলাম, এক্সিট মানে ডেটাটা মডিফাই করতে গেলে যে আমি ভুল লিখে ফেলেছি এখানে, তো ভুল লিখতে গেলে কি হবে, সিলেক্ট করলাম ওটাতে ডিলিট অপশন আমার ল্যাপটপে আছে, এটা করতে পারি, যদি না করা সম্ভব হয় সিলেক্ট করার পরেই ফাংশনে নাম্বারটা চলে এসছে, এটা গিয়ে আমি বললাম যে এই নাম্বারটা ভুল আছে, ও 95 পেয়েছে, 87 পায়নি। বা এই নাম্বারটা গিয়ে আমি দেখলাম যে এটা 77 জায়গায় এটা হবে। তো এডিট করলাম কিভাবে না, সেলে গিয়ে যে সেলটার গিয়ে এডিট করতে হবে, গেলে এই ফাংশন বারে এখানটাতে ফোনেও আছে, এটা চেঞ্জ করার জায়গা থাকছে, তো এইভাবে আমরা চেঞ্জ করছি। আচ্ছা, এবার বিক্রমের প্রথম প্রশ্নটা হচ্ছে যে এইভাবে লেখাগুলো এরকম হয়েছে কেন। লেখাগুলো যদি ফলো করো তাহলে বুঝতে পারবে সংখ্যাগুলো ডান দিক করে লেখা হচ্ছে, আর অক্ষর দিয়ে কোনো কিছু লেখা হলে সেটা বাঁ দিক করে লেখা হচ্ছে। এটা একটা ফরম্যাট, মানে সংখ্যাগুলোকে সবসময় ডান দিক করে এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি লেখে।
এই সফটওয়্যারে যখনই কোনো কিছু লেখা হয়, যদি এরপরে একটা সংখ্যা এখানে কিছু একটা লিখি 100, তাহলে ও ওটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে না ডান দিকে নিয়ে যাচ্ছে, আর উপরে যদি আমরা লিখি এটা বাঁ দিকেই থেকে গেল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই জন্য ডান দিক বাঁ দিক হয়েছে। যদি ইচ্ছা ভালো না লাগে তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমি এবার সিলেক্ট করাটা আমি বলছি। দেখো, যেখান থেকে সিলেক্ট করবে সেই জায়গাটা থেকে এরকম ড্র্যাগ করতে হবে। ফোনের ক্ষেত্রেও তাই সেম, যেটুকু ড্র্যাগ করবে সেইটুকু রং আস্তে আস্তে হালকা একটা নীল হয়ে যাবে, তাতে বোঝা যাচ্ছে যে এইটুকু জিনিসকে সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করা অবস্থাতে আমি অ্যালাইনমেন্টে সেন্টার করে দিলে এখন সবকিছু সেন্টারে চলে গেল। বা এবার যদি আমি অ্যালাইনমেন্টে বাঁ দিক করি তাহলে সবকিছু বাঁ দিকে, ডান দিক করলে সবকিছু ডান দিক। বাই ডিফল্ট হচ্ছে ইংরাজি অক্ষর বাঁ দিক ঘেঁষে আর সংখ্যা ডান দিক ঘেঁষে লেখা হবে, সেই জন্য ওরকম ছিল। ঠিক আছে, তো এটাও এক্সপ্লেন হলো। হ্যাঁ, কি হয়েছে? কোনো কিছু বলার আছে? হুম, একটা কথা বলি, হ্যাঁ ধরুন একটা কলামের মধ্যে তো একটা আমরা পার্টিকুলার একটা ডিজিট লিখছি, ধরুন বেঙ্গলি যেটা ইংলিশ লেখা আছে 100, ওটাকে আমরা দুটো পার্টে লিখতে পারি। এখন ধরুন সব নাম্বারগুলো দু ভাবে, প্রজেক্ট আর থিওরি। ধরুন যদি এরকম 80 + 20 = 100, ওটা কি ওই ঘরের মধ্যেই লেখা যাবে? ওই ঘরের মধ্যে লেখা তো যাবে, কিন্তু মানে ওখানে ক্যালকুলেশন করতে মুশকিল হবে। মানে লেখা তো যাবে কিন্তু লিখে তো খুব একটা লাভ নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, এই তো লিখলাম, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি যে এই যে মানে এই ওইটা ওইভাবে লিখতে হবে, অ্যাকচুয়ালি ওইভাবে লিখতে হবে যখন মানে এক্স্যাক্টলি এরকম একটা রেজাল্ট শিট তৈরি করতে হবে। হ্যাঁ, রেজাল্ট শিটটা আমি ওইটা যদি এই ঠিক আছে তাহলে ওইভাবেই আস্তে আস্তে করে আমরা এগোই। একটা রেজাল্ট শিট তৈরি করা হচ্ছে এই মাথায় রেখে আমরা করি। মানে তো আমরা প্রথমে যেটা, থিওরি মিলিয়ে এভাবে করতে, তিনটে তার মানে লাইন হবে হ্যাঁ 3টে লাইন হতে পারে। তো যেটা করতে একটা পারি ঘরের সেটা মধ্যে। হচ্ছে ইনসার্ট, একটা ঘরের মধ্যে লিখে কোনো লাভ নেই, মানে অ্যাকচুয়ালি কোনো যোগ বিয়োগ করতে পারবেন না একটা ঘরের মধ্যে যদি আচ্ছা, ওইভাবে আচ্ছা, লেখেন। আচ্ছা, তো আচ্ছা, ইনসার্ট তাহলে আর রো তিনটে অ্যাবাভ, এরকম ঘর নিতে হবে। হ্যাঁ ঘর নিতে হবে, অসুবিধা তো নেই, হ্যাঁ। নিতেই পারেন। তো কলাম এরকম গুলো একটা বাড়ানো কমানো যায়? সব করা মানে যাবে, এইটা দিয়ে বাড়ানো কমানো সবই যাবে। যাই হোক, আমি একটু একটু করে এক একটা করে বলি। হুম। এটা স্যার কি করে হলো যে টোটাল কি করে করলে? এইটা হ্যাঁ, হ্যাঁ, এটা যেটা হলো, টোটালটা এখনো কিছু করিনি। যেটা করেছি সেটা হচ্ছে যে, যে ধরুন আমি একটা নতুন কলাম তৈরি, একটা রো অ্যাড করার চেষ্টা করলাম, যাতে এই ইংলিশের নিচে আমি এখন হ্যাঁ। টি আর এখানে আমি পি লিখবো। তো থিওরি আর প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আচ্ছা, আমি টোটালটাকে হ্যাঁ, সরিয়ে দিচ্ছি প্রথমে, হ্যাঁ, হ্যাঁ, টোটালটাকে সরিয়ে দিচ্ছি। দিয়ে এখন কি করলাম, এই দুটো যে সেল আছে এই দুটো সেলকে একসাথে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্টেড দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে, পাশেরটাকে নিয়ে নিলাম। হ্যাঁ পাশেরটাকে হ্যাঁ। নিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমি অনেক সময় সেলগুলোকে মার্জ করে দিতে পারি। তাহলে যেটা হবে কি, আপনার দেখতে একটু সেটাই। সুবিধা হবে, কিন্তু তাছাড়া আলাদা কোনো সুবিধা নেই। মানে ওইটুকুই আপনি করতে মার্কসটা পারেন। করবো দেখ, কি করে স্যার? ওটা যদি ওটা ফোনে করাটা একটু অন্যরকম হবে, সবকিছুতে একটু অন্যরকম হবে। তো এটাকে আপনি যদি মার্জ করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে, ফোন থেকে করা যেতে পারে। আমরা যেটা দেখতে পারি এখানে, ইনসার্ট ফরম্যাটে গিয়ে, সেল ফরম্যাটে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি মার্জ করার খুব একটা প্রয়োজন হয় না, মানে এটা লিখতে পারেন কিন্তু এটাকে সেন্টার করতে হবে লেখাটাকে। আচ্ছা, আগে আমি এক একটু করে করি, এই লেখাগুলোকে সবকটাকে আগে ডিস্ট্রিবিউট করি তারপরে করছি। আচ্ছা। তো ধরুন এইভাবে লেখা হচ্ছে, এরপরে যাই হোক কিছু একটা লেখা হলেও কোনো অসুবিধা নেই। তো এরকম ভাবে আপনি তো ভাগটা দেখলেন যে যে ভাগটা কিভাবে হচ্ছে। আচ্ছা। ওকে, এটা হলো। এরপরে আপনার যোগটা যখন করতে হবে, তো তাহলে যোগটা এখানে করতে গেলে এই দুটো সেলকে নিয়ে যোগ করতে হবে। তো এইভাবে যোগটা করা সম্ভব। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, আচ্ছা এইবার, আচ্ছা সরি, যোগের জায়গাটা আমি পরে বলছি আপাতত।
প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো সেলকে মার্জের অপশন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, টেক্সট র্যাপিং, মার্জ সেল করতে হলে যেটা করতে হবে, মার্জ সেল করাটার এখানে কোনো প্রয়োজনীয়তা নেই যদিও, কারণ প্রয়োজন নেই, but প্রয়োজন অসুবিধা নেই, বুঝতে পারা যাচ্ছে। যেটা এইভাবে আপনি ডিরেক্টলি দুটোতে লিখতে পারেন যেটা ইংলিশের আন্ডারে পড়ছে, এটা করা যায়, এটা করতে ইংলিশ পারেন। তো থিওরি, ইংলিশ। হ্যাঁ, যেহেতু এখানে মানে সেলগুলোর এক একটা নির্দিষ্ট ইম্পর্টেন্স আছে, আপনি মার্জ যদি করেন তাহলে যেটা হবে কি ওই সেলটা ইনভ্যালিড হয়ে যাবে, দুটো সেলের একই হ্যাঁ। অ্যাড্রেস চলে আসবে। তো সেই জন্য সেটা করাটা একটু অসুবিধা, কিন্তু আপনি এইভাবে করতে পারেন যেটা এখানে দেখা যাচ্ছে। তো এই সিলেকশনটা করা গেল। এইবার আসবো মানে এরপরে ক্যালকুলেশন কি করে করতে হবে, ওটার জন্যই এক্সেল ইউজ করা হয়, তো সেটাতে আসবো। যাই হোক, আমি একটু একটু পরপর করে বলি যাতে সুবিধা হয়। তো আমরা যেটা করলাম যে এন্টারিং ডেটা এন্ট্রিটাকে আমরা দেখলাম, আমি এক্সপোর্টটা নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রথমে চলে আসছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই পাওয়ারফুল একটা টুল, তো এটাকে নিয়ে আমি পরে কথা বলবো। আমি আগে প্রথম পারফর্মিং সিম্পল ক্যালকুলেশনে চলে আসি, তারপরে আমরা ওটা করছি। আচ্ছা ঠিক আছে, তো ইংরাজির ক্ষেত্রে এটা করলাম। আমি আপাতত এই কমপ্লিকেশনটাকে একটুখানি দূরে রাখি, পরে এটা নিয়ে আমি জাস্ট দেখানোর জন্য করা হয়েছে এটা। আপাতত এটাকে এখন দূরে রাখি, আমি একটু একটু করে এগোই, তারপরে ওটা নিয়ে কি করব। তো এটা যেতে হবে। প্রথমে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমার মনে হয়েছে যে ওই সংখ্যাগুলোকে তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি একটা অন্য জিনিস করি তাতে ক্যালকুলেশনটা দেখাতে সুবিধা হবে। তো দুটো ভাগে ভাগ করা ছিল, আমি চাইছি যে আমি কোনো জিনিস যোগ বিয়োগ করতে চাই, যে আমি ইংরাজিকে এরকম দুটো ভাগে ভাগ করব না, দুটোকে একসাথে করে যেমন বাকিগুলোতে লেখা রয়েছে তেমন করতে চাই। তো তার জন্য যেটা করতে হয়, যে কোনো এখানে যোগ বিয়োগ করতে গেলে শুরু করতে হবে একটা সমান সমান চিহ্ন দিয়ে। তো অলরেডি গুগল নিজে থেকেই কিছুটা সাজেশন দিচ্ছে, আমি সাজেশন এখন মানছি না। আমি যেটা করছি যে লেখার যে আছে 20, 80 এবং 20 যোগ করলাম, 100 হয়ে গেল অটোমেটিক্যালি। তো এটা একটা ক্যালকুলেটরের মতো ইউজ হচ্ছে। তো আমরা সাধারণভাবে কোনো যোগ বিয়োগ কিছু করতে গেলে কি করব, সমান সমান চিহ্ন দেবো। যখনই কিছু চিহ্ন দিচ্ছি, এটাকে একটুখানি বড় করি যাতে দেখতে সুবিধা হয় সকলের, যখনই কিছু করছি তখন এই ফাংশনের জায়গাটায় লক্ষ্য রাখতে হবে। আমি যখন কিছু করব, সেলে কিছু লিখবো, সেটা এখানে পপুলেটেড হবে ফাংশনটার এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটা দেখা যাচ্ছে পপুলেট হচ্ছে। এরপর আমি কি করছি যে স্যার সমান চিহ্নটা পাচ্ছেন কোথা থেকে? সমান চিহ্নটা কম্পিউটারে পাচ্ছি, আর যদি না মানে লেখাটা যেভাবে পাওয়া যাবে, মানে যে কোনো যখনই ক্লিক করলে আমি যদি কিছু লিখতে চাই, সমান সমান চিহ্ন যেমন ফোনে আসতে গেলে ওটা ক্লিক করলেই সমান সমান চিহ্ন ফোনের থেকে চলে আসবে, মানে ফোনেও যেমন সমান সমান চিহ্ন থাকে কিবোর্ডে, সেখান থেকে লিখতে হবে। তারপর 18 যোগ করলাম, এই যোগটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যোগটা কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা করলাম, আরেকটা জিনিস আমি করছি সেটা এখনো বলিনি, সেটা হচ্ছে যখনই কোনো একটা সিলেক্ট করি, এই জিনিসটা সিলেক্ট এবং নিচে একটা ছোট্ট বিন্দুর মতো দেখতে পাওয়া যাচ্ছে নীল রঙের, ওটাকে যদি আমি ধরে প্রেস করে ড্র্যাগ করি, তাহলে এই সেলে যেটা ইংরাজিতে লেখা থাকে সেটা কপি হয়ে পাশেরটায় চলে আসে, ঠিক আছে? তো বারবার লিখতে হবে না আমাকে, এটা যদি আমি ড্র্যাগ করে 3 জায়গায় নিয়ে যাই, তাহলে প্রত্যেকটা জিনিস একই জিনিস কপি হয়ে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে ইংলিশ করা হলো। এরপরে যেটা করেছি আমি কি করেছি, যোগ করেছি সংখ্যা দুটোকে, তাই তো? যোগ করেছি, কি লেখা রয়েছে দেখো, যোগটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এইভাবে যোগ করতে পারি, কিন্তু এটা যদি একটা বড় লিস্ট হয় করাটা সম্ভব নয়, মানে অনেক সময় লাগবে এবং লাভ নেই কোনো, তাহলে তার থেকে ক্যালকুলেটর ইউজ করব, এক্সেল কেন ইউজ করব, সেটা একটা বড় প্রশ্ন। তো সেটাকে অল্টারনেট করার জন্য যেটা করা যায় সেটা হয়, সেটা কি না, আমরা এইখান থেকেই দেখাতে পারি কিভাবে করা যাবে। সমান সমান চিহ্নটা লেখার পরে
SUM লিখতে হবে, তাহলে সাম হয়ে গেল। তারপরে যে দুটো ভ্যালুকে আমরা সাম করতে চাইছি সেই দুটো ভ্যালুকে সিলেক্ট করা, করে এই ব্র্যাকেটটাকে কমপ্লিট করে এন্টার করলে ভ্যালুটা এখানে চলে এলো। তো এখানে কি করা হয়েছিল, ফর্মুলাটা দেখা যাচ্ছে সাম ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, যে সেল থেকে যে সেল পর্যন্ত যাবে সেই দুটো সেলের অ্যাড্রেস আমরা টাইপও করতে পারি। মানে F4, এই যে F4 কোলন দিয়ে G4, কারণ F4 থেকে G4 এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগ করতে চাইছি, তাহলে সেই যোগটা আমরা এখানে করে ফেললাম। ঠিক এই আছে, বোঝা সামটা গেল? কি keyboard থেকেই লিখবো? কিবোর্ড থেকে লিখবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিবোর্ড থেকে লিখতে লিখতে অটোমেটিক্যালি গুগল সাজেশন দিতে পারে, তো লিখতে সম্পূর্ণ লিখতে নাও হতে পারে, কিন্তু ওটা লিখতে হবে কিবোর্ড থেকে। এরপর আমরা যদি যোগটাকে কন্টিনিউ করতে চাই বাকি সব কটার জন্য, তাহলে এই যে নীল রঙের যে বিন্দুটা আছে ওটাকে আমরা ড্র্যাগ করব নিচের দিকে, তাহলে এই যোগটা অটোমেটিক্যালি হয়ে গেল। এবং আমি যদি প্রত্যেকটা সেলে যাই তাহলে কি দেখতে পাচ্ছি, লক্ষ্য রাখো সেলগুলোতে কি লেখা যাচ্ছে, F7 থেকে G7 পর্যন্ত যোগ হয়েছে এই দুটোতে, তার উপরেরটাতে F6 থেকে G6 এর ভিতরে যেগুলো রয়েছে সেগুলো যোগ হয়েছে। তাহলে আমরা দেখলাম কি, ইংলিশ থিওরি প্র্যাকটিক্যালের যোগফলটাকে আমরা এখানে আমরা তাহলে অ্যাকচুয়াল ইংলিশের টোটাল যোগফলটা হয়ে গেল, তার মানে আমরা এই যোগফলটাকে চাইছিলাম। ঠিক আছে, বোঝা গেছে কিভাবে যোগ করা হচ্ছে? তো এটা যদি আমরা এগ্রিগেট করতে হতো সব তাহলে সাবজেক্টগুলো নিয়ে একবার দেখো। হ্যাঁ, সব সাবজেক্টগুলোকে নিয়ে এগ্রিগেট করলে কেমন হবে দেখে। সব সাবজেক্ট গুলোকে নিয়ে ওই একই হবে। যদি আপনি যেহেতু এই দুটো মাঝখানে রয়ে গেছে, এখন একটা সমস্যা হবে যেটা হচ্ছে যে যোগ করতে গেলে এই দুটোকে আমাকে এক্সক্লুড করে যোগ করতে হবে। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তখন সব সাবজেক্টের জন্য যোগ করতাম, যদি এখানে টোটাল লিখি, সাম, এবার আমি অটোমেটিক্যালি সিলেক্ট রয়েছে কিন্তু আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করে পাশেরটাকে সিলেক্ট করলাম, তাহলে দুটো পাশেরটা সিলেক্ট হয়েছে, কিন্তু আমি এই দুটোকে সিলেক্ট করতে চাইছি না। কিন্তু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যেহেতু ওটা মাঝখানে লেখা হয়ে গেছে, ফলে এই মাঝখানের গুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটাই ফরম্যাট মেনটেন করতে হবে। তো যেহেতু এই ফরম্যাটটা একই মেনটেন হয়নি, ফলে আমার ক্ষেত্রে একটা সমস্যা হবে। তো এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমি একটা নতুন টেবিল বানাতে পারি, এইটুকু জিনিসকে সিলেক্ট করে নিয়ে নিচে, এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পেস্ট ভ্যালু অনলি। তো এইটা হচ্ছে নতুন টেবিলটা, যেখানে ওই যোগটা করা সম্ভবত যদি সকলের ক্ষেত্রেই থিওরি প্র্যাকটিক্যাল এখানে থাকতো তাহলে সবকটাই যোগ করা যেত, আর না হলে যদি ম্যাথের প্র্যাকটিক্যাল হয়তো হয় না তাহলে ম্যাথের জন্য থাকতো না, কিন্তু বাংলাতেও হতো, তাহলে আমাকে কি করতে হতো, এইটাকে সরিয়ে দিতে হতো, এটাকে সরিয়ে দিয়ে আমি যোগ করতে পারতাম এখানে সাম করে। যে দেখা গেল শুধু বাংলা আর ইংরাজিতেই শুধু প্র্যাকটিক্যাল হয় আর বাকি সাবজেক্টে প্র্যাকটিক্যাল হয় না বলে, তো আমি এই রকম করেও এই যোগটা করতে পারতাম। তো একই জিনিস করা হয়েছিল, সাম করে যে কটা সাবজেক্ট ছিল সেই কটা সাবজেক্টকে সিলেক্ট করলেই আমরা সাম করা গেছে। দেখা যাচ্ছে এখানে নিচেরটা দেখলে বোঝা যাবে যে কিভাবে সামটা হলো। এই যে সাম রয়েছে, যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেখি যে সামটা কি করা হয়েছে, না এই দুটো সংখ্যাকে যোগ করলে সাম হচ্ছে কিভাবে বাড়ছে সেটা নিচে দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা লক্ষ্য রাখলে দেখতে পাওয়া যাবে। বাট যাই হোক, ফাংশনটা কিভাবে ছিল, সমান সমান সাম, এবং তারপরে যে কটা সেলকে সাম করতে হবে সেই কটা সেলকে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করতে হবে। এটা যদি আমরা নিচে করতে চাই তাহলে এইভাবে সব কটার যোগফল করা গেল। ঠিক আছে, বোঝা গেছে? তো তাহলে মানে বেসিক যেটা করা হলো এখানে, যে সাধারণ যোগ বিয়োগ কি করে করা গেল সেটা দেখা গেল,
আর ফর্মুলা কি করে ইউজ করা গেল সেটা শেখা হলো। তারপরে যেটা শেখা হলো সেটা হচ্ছে অটোফিল বলে, যে জিনিসটাকে আমি বারবার করছি সেটাকে বলে অটোফিল। এই যদি নিচের গুলোকে আমি বন্ধ করে মানে উঠিয়ে দিই, এইটাকে বলা হয় অটোফিল। যদি একটা ফর্মুলা থাকে তাহলে ফর্মুলা অনুসারে অটোফিল হয়, আর যদি টেক্সট থাকে তাহলে টেক্সট হচ্ছে কপি হয়, অটোফিল মানে হচ্ছে কপি হয়ে যায়। এছাড়াও আর একটা জিনিস করা যায় যেটাকে বলে প্যাটার্ন, সেটাও অটোফিল হয়। কিভাবে? আমি এইটাকে সরিয়ে দিই, 1 থেকে 4কে একসাথে সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি গুগল বুঝে গেল যে এটা কোনো একটা প্যাটার্ন হতে পারে। তো তারপরে আমি কি করলাম, ড্র্যাগ করলাম নেক্সট 4, তো 5, 6, 7, 8 অটোমেটিক্যালি লিখে দিল, আমাকে আর লিখতে হচ্ছে না। ও প্যাটার্নটা বুঝে গেছে যে আমি এক এক করে বাড়াচ্ছি সংখ্যাটায়। তো 10কে সিলেক্ট করলে নিচে 10ই আসবে। প্যাটার্ন করতে গেলে যেটা করতে হবে, মিনিমাম দুটো জিনিসকে সিলেক্ট করতে হবে, 9 আর 10। তাহলে প্যাটার্ন বুঝে গেল যে 9 থেকে 10 হচ্ছে একটা ইনক্রিমেন্ট, 1-এর ইনক্রিমেন্ট। তাহলে এটাকে আমি ড্র্যাগ করলে 11, 12, 13, 14 অব্দি হয়ে গেল। এটা নামের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ নামের ক্ষেত্রে ওরকম ভাবে কোনো প্যাটার্ন থাকে না। তো নামের ক্ষেত্রে যদি আমি করতাম, কি করবে, এই নামটাকে রিপিট করতে থাকবে, যেটুকু প্যাটার্নকে আমি সিলেক্ট করেছি সেইটুকুকে রিপিট করতে থাকবে নামের ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু সংখ্যার ক্ষেত্রে এটা সম্ভব, প্যাটার্নটা। এটা যদি আমি অন্য জিনিসের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস যেটা অটোমেটিক্যালি গুগল বুঝতে পারবে, সেটা হচ্ছে যদি দিন লেখা হয়, আমি আর কিছু লিখবো না, অটোমেটিক্যালি দিনগুলো পপুলেট হয়ে গেছে, কারণ মানডের একটা ডেফিনিট মানে আছে, তো এটাকে অটোমেটিক্যালি পপুলেট করে দিয়েছে। আমি যদি এরকম লিখি, অটোমেটিক্যালি পপুলেট হয়ে গেছে। আমি যদি এটা লিখি, এই অটোমেটিক্যালি এটা পপুলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। ডেট ফরম্যাটে যদি আমি লিখি, আজকের ডেট কিছু একটা লিখলাম, আমি যদি কিছু না লিখি, অটোমেটিক্যালি ভেবে নিচ্ছে যে নেক্সট মাসের ডেট বা একটা ঘরকে চেঞ্জ করছে। এই যে এখানে যেটা কোনো একটা ফরম্যাটে চেঞ্জ হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি এখন আমেরিকাতে আছি, তো আমেরিকা জেনারেলি হয় কি, প্রথমটা মাস হয়, পরেরটা দিন হয়, তারপরটা ইয়ার হয়। তো যেটা করছে কি, জানুয়ারির 1 তারিখ লিখেছিলাম, জানুয়ারির 2 তারিখ লিখছে। আমি যদি সেটাকে না করে প্যাটার্নটা নিজে সেট করে দিলাম যে আমি চাইছি জানুয়ারির হোক, তারপরে ফেব্রুয়ারি হোক, ও যখন প্যাটার্নটা দিয়ে পাশে হবে, মার্চ চলে গেল, এপ্রিল চলে গেল, এইভাবে অটোমেটিক্যালি ও প্যাটার্নটা রেকগনাইজ করতে পারলো। তাহলে এটা আমরা, যখন আমরা করবো তখন আমাদের প্রথমটা ডেটই হবে তো? হ্যাঁ সেটা তো এখন মানে আমি, ও ডেট প্রথম বইয়ের ব্যাপার নয়, এটা আমি মানে প্যাটার্নটা বোঝানোর জন্য বলছি, এক্সপ্লেন করলাম। সেটা আমি যদি চাই এই রকমও করতে পারি। আমি বাই ডিফল্ট অপশনটাকে বললাম যে বাই ডিফল্ট ও মাঝখানেরটাকে চেঞ্জ করছিল, কারণ হচ্ছে আমেরিকাতে ডেটটা মাঝখানে থাকে, সেই ফরম্যাটের জন্য বাই ওটাই ডিফল্টটা বলছি, চেঞ্জ। তাহলে ইন্ডিয়াতে যখন নেবে তখন ইন্ডিয়ার ওটা ক্ষেত্রে ডেটটাই হলে, চেঞ্জ। যেহেতু ইংলিশ মানে যখন সিলেকশন হয় তখন আমরা ইংলিশ, আমরা ডিফারেন্ট টাইপ অফ সিলেকশন হয়, তো এটা আমেরিকার মানে লোকেশনের রেসপেক্টে হচ্ছে না, আমেরিকান ইংলিশ বা এরকম ভাবে সিলেক্ট করা আছে বলে হচ্ছে। তো এটা যখন হবে মাঝখানে অটোমেটিক্যালি ডিটেক্ট করছে যে 3 তারিখ হবে। বা আমি যদি বছরটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই দুটোকে সিলেক্ট করলাম, প্যাটার্নটা বুঝে গেল যে কি প্যাটার্নে লেখা হতে চাইছে, 25, 26, 27 জানুয়ারির 1 তারিখ হয়ে গেল। এটাকে আমরা মাল্টিপল জিনিসও করতে পারি, যে বছর এবং এটাকে দুটোকে একসাথে চেঞ্জ করতে চাইছি, তাহলে এই দুটোকে সিলেক্ট করলাম। লক্ষ্য রাখতে হবে নেক্সট স্টেপটা কি হচ্ছে, তাহলে
ও তখন অটোমেটিক, আচ্ছা মানে ফরম্যাটটাকে কি করছে না, প্রথমটাতে একই রাখছে, তারপরটাকে চেঞ্জ করছে। মানে এটা একটুখানি কিভাবে মানে কি চেঞ্জেস করতে হবে সেটা নিজেকে আগে ভেবে নিতে হবে, আমি কি চেঞ্জেস করতে চাইছি, তার রেসপেক্টে চেঞ্জ করছে। যেটা কি হলো এখানে, যে জানুয়ারির 1 তারিখ ছিল, পরে জানুয়ারির 2 তারিখ করলো, কারণ হচ্ছে এখানে 1 ইনক্রিমেন্ট করেছে, আর এটা ছিল 2 থেকে পরেরটায় 3 ইনক্রিমেন্ট করেছে। তো এইরকম ভাবে বিভিন্ন টাইপের প্যাটার্ন করা সম্ভব যদি আমরা জানি আমরা কি করতে চাইছি। যাই হোক, এই এক্সাম্পলটা যদি ডিফিকাল্ট হয়, না হলেও এই রকম ভাবে কিভাবে চেঞ্জেস হচ্ছে, অটোফিল এবং প্যাটার্ন কিভাবে চেঞ্জ করা যায় আমরা সেটা চেক করতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, সিম্পল যোগ বিয়োগ কি করে করছি অনেকগুলো সংখ্যাকে একসাথে রেখে, না আমরা যেখানে যোগ করতে চাইছি সেটা। এরপরে আমরা যে যোগের ছাড়াও আমরা অন্য ফাংশন করতে চাই, যেটা হতে পারে যে ধরে নিচ্ছি যে এটা এরর হয়েছে, সেটার জন্য ব্যাক টু দ্যাট, আমি দেখলাম যে এগুলো সবাই যোগ করেছে, তো আমি চেক করতে চাইছি যে গড়ে কেমন লোক পাচ্ছে, গড়ে কি পেয়েছে লোকজন, তো সেটাকে বলে অ্যাভারেজ করা। তো অ্যাভারেজ করছি কি, এই সংখ্যাগুলোর যোগফলের অ্যাভারেজ করছি। তো গড়ে মোটামুটি এই 3টে সাবজেক্ট মিলে, ইংরেজি বাংলা মিলে 300-তে গড়ে লোকে 267 বা এরকম কোনো একটা ধরনের নাম্বার পেয়েছে। তো এই বিভিন্ন রকম ফাংশন কিভাবে করা সম্ভব সেগুলোকে আমরা একবার বলুন স্যার, সেটা একবার বলুন, অ্যাভারেজটা কি করে করব? এগ্রিগেট গুলোকে সিলেক্ট করা হলো প্রথমে, এবার দেখুন ইকুয়াল, তারপরে লিখতে হবে অ্যাভারেজ, অ্যাভারেজ লিখতে হবে, এই যে অ্যাভারেজ, আচ্ছা 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 অ্যাভারেজ লেখার পরে ব্র্যাকেটটা শুরু হলো, এই যে ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, তারপর যে সংখ্যাগুলোর ব্র্যাকেট করতে যাচ্ছি আমি দেখছি I4 এর থেকে I7 পর্যন্ত আমি ব্র্যাকেট করব, 7 কারণ হচ্ছে এইখানেই সংখ্যাগুলো রয়েছে, তো আমি সেখানে I4 থেকে I7 পর্যন্ত লিখছি, I4 থেকে I7 ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার না প্রেস করলে অন্য সেলে চলে গেলেই আপনি থেকে নাম্বারটা চলে আসবে অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে স্যার নতুন ফিচারস পেতে গেলে ওই ফাংশনের জায়গাতে ওটা লিখতে হবে কি করতে চাইছি। এক্স্যাক্টলি, এখানে অনেক ধরনের আছে, অনেক ধরনের জিনিস আছে, তো যে কোনো জিনিসগুলো কিন্তু আমাদের সাধারণত লাগবে না, যারা অঙ্ক করবে হয়তো তাদের ওই কোসাইন ট্যান এসব সবই ফাংশন আছে, ওই টোটাল অ্যাভারেজ যেগুলো লাগবে। হ্যাঁ, তো সেটা ওই টোটাল অ্যাভারেজ, ওই জন্য দুটো দেখানো হলো, ওই দুটো জিনিস আমরা করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার এই দুটো জিনিস। আর প্যাটার্নটাও দরকার হতে পারে সাধারণত, আমরা যদি যারা স্কুল বা কিছুতে যখন কাজ করবে, ওই রেজিস্ট্রেশন নাম্বার গুলো বিরাট একটা নাম্বার হয় 5-6 ডিজিটে, তো প্যাটার্নটা থাকলে ঠিক একটা একটা করে বেড়ে বেড়ে চলে যায়। হ্যাঁ, ওই যেটা ওরকম যদি 5-6টা নাম্বারের কিছু একটা থাকে, তো এরকম একটা নাম্বার, শুধু শেষ সংখ্যাটা পাল্টাবে পরেরটাতে। হ্যাঁ, তো এবার এখানে সবকটা সংখ্যা যদি একই রাখতে হয়, 3টা 4 হবে, 4টা 5 হবে। তো এই দুটোকে একসাথে সিলেক্ট করতে হবে, তারপর এরকম ভাবে নামলো, তাহলে আপাতত নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারগুলো এরকম। হ্যাঁ, তো এইরকম চেঞ্জেস করা যাবে। তো যারা এমনি নর্মালি ক্লাসেও অনেক সময় কাজ প্রয়োজন হয়, সেটা করা সম্ভব। এরপর আমরা এই বেসিক ফর্মুলা কি করে বিল্ড করতে হয় সেটা আমরা দেখব। সিম্পল ফাংশন আমরা চেক করেছি অলরেডি, বেসিক ফর্মুলাও দেখেছি যে যোগ করতে গেলে সংখ্যাগুলোকে একটা একটা করে লিখতে হয়, কিন্তু সমান সমান চিহ্নটা ইউজ করতে হয়। আর অটো সেভ যেটা আমি বলতে চেয়েছিলাম, এটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে ডকুমেন্টে অটোমেটিক্যালি সেভ হতে থাকে, এখানে অটো সেভ অপশনটা আমাদের গুগল ডকে থাকে। তাছাড়াও আমাদের সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে যে ডকুমেন্টটাকে স্পেসিফিক কোনো লোকেশনে সেভ করতে গেলে মুভ করে ডকুমেন্টটা যেখানে লোকেশনে করতে হবে সেখানে সেভ করা সম্ভব হয়। যাই হোক, এটা খুব একটা বিরাট ব্যাপার নয়, এটা গুগল ড্রাইভের যে কোনো জায়গায় থাকলেই সম্ভব। অটো ফিল আমরা চেক করেছি। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে অনেক সময় কি করতে হয় যে আমরা বার করতে চাইছি যে 75%
অফ একটা নাম্বার, ঠিক আছে, 75% অফ সব জায়গার নাম্বার। তো কিছু আমরা কি করতে পারি, এই যে সংখ্যাগুলো রয়েছে যেখানে রয়েছে, যে আমরা দেখতে চাইছি যে লেটার পেয়েছে কিনা বা এরকম কিছু একটা যদি দেখতে চাই, যে সেটার জন্য ধরলাম যে 300-র কত পার্সেন্ট এই নাম্বারটা। তো আমি যেটা করতে পারি এই রকম ধরনের জিনিস, আমি কোনো একটা জায়গায় সেলে 300 লিখলাম এখানে। এবার আমি এইখানটায় বার করতে চাইছি যে কত পার্সেন্ট, 300-র কত পার্সেন্ট এই সংখ্যাটা। তো কি করতে পারি, এই সংখ্যাটা সিলেক্ট করে আমি 300 দিয়ে ভাগ করতে পারি। অন্যভাবেও করা যায়, কিন্তু আমি জাস্ট একটা দেখাচ্ছি কারণ আমার উদ্দেশ্য অন্য। এইটার মানে এইভাবেই করতে হবে এমন কিছু আমি বলছি না, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি যে 100% মানে এটা কত পার্সেন্ট, 93% নাম্বারটা, এটা হচ্ছে 393% নাম্বার, ঠিক আছে। লক্ষ্য করো এইটা আমি কি দেখাতে চেয়েছি, যে পার্সেন্টেজে কত, এটা এটা হচ্ছে টোটাল ধরলাম, এটা সরি এখানটায় লেখা উচিত টোটাল, আর এটা হচ্ছে পার্সেন্টেজ। এবার আমি যদি অটো সিলেক্ট করি কি হচ্ছে এখানে দেখো, অটো সিলেক্ট করলে না এটা কি করছে না, অটোমেটিক্যালি ওর 300-র পার্সেন্টেজ হিসাবে করে দিচ্ছে। কেন করছে, কারণ হচ্ছে আমরা এটা 300 এখানে লেখাটা আসছে বলে, যদি 300 না লেখা আসতো, অনেক সময় সেলে যারা করবে তারা কি করবে, 300-র জায়গায় যদি I11 লিখতো তাহলে কি হতো, ভুল লেখা হলে তো ডিভাইডে আসবে, বাট এখানে হচ্ছে সরি জে নট আই, 93 এলো। এরপরে আমি যদি অটো ফিল করতাম, বাকিগুলো ডিভাইড বাই 0 আসছে কেন, কেউ বলতে পারবে? ভালো করে ফাংশন এটা ফলো করো, যে 11-এ 93 আছে, এইখানে যে 11-এ পরেরটাতে কি হচ্ছে, পরেরটাতে কি আছে এখানে বলো, কি লেখা আছে এটাতে, J12 J12 এ কোনো সংখ্যা আছে, J12 না হচ্ছে এই না না সেলটা, নেই। সেই জন্য ওটা ডিভাইড বাই 0 হয়ে গেছে। তো কখনো এরকম ভাবে মানে সবসময় ড্র্যাগ করলেই যে সংখ্যা চলে আসবে এমন হবে না, কারণ হচ্ছে যে অনেক সময় মানে অটোমেটিক্যালি ও প্যাটার্নটা রেকগনাইজ করেছে যে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে নিচের সংখ্যাটার জন্য এর নিচের যে সেলটা আছে সেখান থেকে সংখ্যা ভাগ করা হবে, কিন্তু সেই সংখ্যাটা ছিলই না, ফলে ডিভাইড বাই 0 এসেছে। তো এই ধরনের ভুল যখন হয় তখন আমরা কি করতে পারি না, আইদার 300 লিখতে পারি, কিন্তু 300 লিখলে একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে যে 300 লিখলাম 93 এলো, কিন্তু মনে হলো যে এখানে আমি 300 লিখবো না, আমি এখানে 400 লিখবো। তো এইবার এই ভাগটা তার মানে গন্ডগোল হয়ে গেছে, কারণ 300 দিয়ে ভাগ করা হয়েছে। আইডিয়ালি আমি যদি ওইটা না করতাম, ওটা যদি আমি না করে আমি যদি এখানে J11 লিখতাম, J11 লিখতাম, তাহলে ও এখন 400 দিয়ে ভাগ করেছে 300-র জায়গায়, কারণ এখন 400 লেখা ছিল, ঠিক আছে। তো মানে ওই জন্য সেলের জায়গায় সংখ্যার জায়গায় সেল লেখার গুরুত্বটা বোঝানোর জন্য এটা করলাম, 300-র জায়গায় 400 বা কিছু। কিন্তু যেহেতু এর নিচের সেলে আর কিছু নেই, ফলে অটোফিল করতে গেলে ভুল হবে। তো অটোফিল করতে গিয়ে ভুল যাতে না হয় তার জন্য যেটা করতে হয় সেটাকে বলা হয় এই নাম্বারটাকে ফিক্স করে দেবো ফর্মুলাতে। এই নাম্বারটাকে কি করে ফর্মুলাতে ফিক্স করব, নাম্বারটাকে ফিক্স করব না, সেলটাকে ফিক্স করব ফর্মুলাতে। সেটা কিভাবে করা হয় না, এরকম একটা সাইন আছে ডলার সাইন বলে, এই ডলার সাইনটাকে যে সংখ্যাটা আছে তার কলাম এবং রো এর নাম্বারের আগে একটা করে ডলার সাইন লাগাতে হয়। তাহলে যে কলামের 11th যে রোটার যে সেলটা আছে সেটাকে আমি যদি ফিক্স করে দিতে চাই, তাহলে এই ডলার সাইনটাকে আমি ইউজ করব। এইবার ডলার সাইনটাকে ইউজ করে আমি এন্টার করলে এই সংখ্যাটা তো এলোই, পরের গুলোতে আমি এবার অটো ফিল করলাম, সব কটাতে সংখ্যা চলে আসছে। লক্ষ্য করো
ফর্মুলাটাতে ওই J11টা রয়ে গেছে, চেঞ্জ হয়নি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা যদি না থাকতো, যদি আমি এটা না দিতাম, এইটা যদি না দিতাম, তাহলে এটা J11 হতো, পরেরটা দেখবে J12 হয়ে যেত অটোফিল করলে। এই যে সিলেক্ট করে এটাতে যাই, J12 হয়ে গেছে, কারণ অটোফিলটা এখান থেকে শুরু হয়েছিল। কিন্তু অটোফিলটা যদি উপর থেকে আমি ড্র্যাগ করতাম, তাহলে প্রত্যেকটাতে J11ই থাকতো। তো এইটা আমি, এইটাকে বলা হচ্ছে রেফারেন্সিং বলে এই জিনিসটাকে। যদি আমি এইরকম সাইনটা না দিই, এটাকে ডলার সাইন বলে, এই ডলার সাইনটা যদি না দিই তাহলে ওটাকে বলে রিলেটিভ রেফারেন্সিং। আর যখন ডলার সাইনটা দিয়ে দিই তখন সেটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সিং। আমি অ্যাবসলিউট রেফারেন্সিং করলে যেটা হয়, সেলের ওই সেলটা সবসময়ের জন্য কনস্ট্যান্ট থাকবে ফর্মুলাতে। ফর্মুলাটা যতই বড় হোক, যতই ছোট সাইজের হোক, চেঞ্জ হবে না। কিন্তু রিলেটিভ রেফারেন্সিং করলে ফর্মুলাটাতে সেলের ওই সেলের নামটা ক্রমাগত চেঞ্জ হতে থাকবে রিলেটিভলি, ফ্রম যখন থেকে অটোফিলটা শুরু হয়েছে তার রেসপেক্টে। ঠিক আছে, তো এইটুকু বলেই আজকে শেষ করি। তো আমরা যেটুকু করেছি আজকে সেটা হচ্ছে, ডকুমেন্টেতে আমি যদি যাই, তো অটোফিল পর্যন্ত আমরা, আর রিলেটিভ এবং অ্যাবসলিউট রেফারেন্সিং পর্যন্ত আমরা চেক করেছি। তো বাকিটা আমি, সরি, ডকুমেন্টটাকে একটু মডিফাই করছিলাম বলে শেয়ার করিনি, এখন শেয়ার করি ডেস্কটপ। হ্যাঁ, তো আমরা করেছি যেটুকু এখন বোল্ড আছে এইটুকু পর্যন্ত আমরা চেক করেছি। ইনসার্ট রোটাও দেখেছি, কিন্তু আমি এক্সপ্লেন করিনি, তো এটা নিয়ে পরে কথা বলবো। বাদ দিয়ে বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সবকটাই। আর এক্সপ্লোরটা খুব ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসে বেশি সময় নিয়ে এটা নিয়ে আলোচনা করব। এইটুকুই আজকে পড়া হয়েছে, এখানেই আজকে ক্লাস তাহলে শেষ করলাম। সকলে ভালো থেকো। আর হোমওয়ার্ক হিসাবে আমি বলবো যে যে ডকুমেন্টটা করা হয়েছে ওই ডকুমেন্টটা কি আবার মডিফাই সকলে করতে পারো, এবং এক্সেলে যদি শিট কোনো ক্রিয়েট করতে পারো তাহলে এরকম একটা মার্কশিট সকলে বানাতে চেষ্টা করতে পারো। যে মার্কশিটটা কি করে বানানো সম্ভব, ওরকম সকলে একটা এরকম একটা নিজেদের মতো আরবিটারি 5-6টা সাবজেক্ট মিলে 5টা-6টা স্টুডেন্টের নাম দিয়ে একটা আরবিটারি মার্কশিট বানাতে সকলে চেষ্টা করতে পারো। তো এই বলে এখানে শেষ করলাম আজকের ক্লাস। সকলে ভালো থেকো। বাই।